আমাদের কোষ ঝিল্লি, এটা হচ্ছে কোষের ঝিল্লি, কোষ ঝিল্লি, এটা নিয়ে আজকে আমাদের পড়া। তো এইগুলো তোমাকে আমি 3D অ্যানিমেশন আকারে দেখাবো। এই পাতাকে কাটলাম, কাটার পর এটা হচ্ছে টিস্যু। এই টিস্যুর ভিতরে যাইতে যাইতে টিস্যুর মধ্যে কি একটা কোষ থাকে না অনেকগুলো কোষ থাকে? অনেকগুলো। এই অনেকগুলো কোষের মধ্যে আমরা একটা কোষের মধ্যে চলে গেলাম, এটা হচ্ছে একটা কোষ। এখন এই কোষের ভিতরে খেয়াল করো, আমি যে একটু তোমাকে জুম করে দেখাই, বাইরের দিকে সবুজ করে একটা মোটা দেয়াল দেখা যাইতেছে না? এই দেয়ালটার নাম হচ্ছে কোষ প্রাচীর। কারণ আমরা জানি দেয়াল মানে কি প্রাচীর বোঝায় না? তো দেয়াল কি চিকন হয় না মোটা হয়? দেয়াল হয় মোটা, এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। ঠিক এটার ভিতরে দেখো সাদা কালার করে আরেকটা পাতলা পর্দার মতো আছে না? এই পর্দার নাম হচ্ছে কোষ ঝিল্লি। এটার নাম কি স্যার? ঝিল্লি মানে কি? আবরণ, জাল। জাল কি মোটা হয় না পাতলা হয় স্যার? তাহলে কোষ ঝিল্লি হয় পাতলা। কোষ ঝিল্লিটা কই থাকে? কোষের ভিতরের দিকে। আর কোষ প্রাচীরটা কই থাকে? কোষের। তা আমরা কোষ প্রাচীর পরে ফেলছি, কথা বলতে পারতেছো? তো আজকে আমরা বলবো এই কোষ ঝিল্লিটা, এই কোষ ঝিল্লিটা আসলে কেমনে গঠিত, এটা কি কিভাবে গঠিত, এটা রিটেনে আমার আসে। তো এটা হচ্ছে আজকে আমাদের পড়ার টপিক। তো আমরা চলো বই থেকে দাগায় পড়া শুরু করি। কোষ ঝিল্লি, তো দেখো কি বলছে, কোষ প্রাচীরের ঠিক নিচে, মিলছে কিনা দাগাইও না, আমি যেখানে দাগাইতে বলবো ওখানে দাগাবা, এর বাইরে অন্য জায়গায় একটা দাগও দিবা না, সম্পূর্ণ লাইন গুলো দাগাইতে যাবে না। তোমরা যেটা করো একবার পুরো লাইন দাগাও না, খালি মেইন মেইন শব্দগুলো দাগাইতে হবে। কারণ পরীক্ষার আগে যা তুমি যখন রিভাইজ দিতে যাবা তখন সম্পূর্ণ বই রিভাইজ দেওয়ার মতো টাইম থাকবে তোমার না, তখন মেইন মেইন শব্দগুলো খালি দাগাবা। আগে পড়ি, তারপর আমি যেখানে দাগাইতে বলবো ওখানে দাগাবা। কি বলছে, কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে একটা সজীব কি থাকে স্যার? ঝিল্লি থাকে। আমি যদি তোমাকে এখানে দেখাই, খেয়াল করো, ধরো এটা হচ্ছে আমার একটা কোষ, এটা কি স্যার? এই কোষের ভিতরে একটা গোলাকার বস্তু থাকে, এটা আমরা কি বলি? নিউক্লিয়াস। আর এই কোষের বাইরের দিকে হচ্ছে একটা মোটা প্রাচীর থাকে, এই প্রাচীরটা আমরা কি বলি? কোষ প্রাচীর। তাহলে এই যে ভিতরে যে পর্দাটা, এটার নাম কি? কোষ ঝিল্লি। এখন এই সম্পূর্ণটা কোষ, বাইরের প্রাচীরটার নাম কোষ প্রাচীর, আর ভিতরে যা কিছু আছে পুরোটারে বলা হয় প্রোটোপ্লাজম। কি প্লাজম? আর এই যে গোলটা, এটারে কি বলি স্যার? নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা যদি এখানে সরাই ফেলি, বাকিটারে বলি সাইটোপ্লাজম। আমি বারবার একটা কথা বলি, তোর এই রুমটাই হচ্ছে একটা কোষ। রুমটা কি? এই রুমের দেয়ালটা হচ্ছে কি প্রাচীর? কোষ প্রাচীর। আমি তোমাদেরকে নিয়ন্ত্রণ করতেছি না, আমি তোমাদের স্যার, আমি হচ্ছে কোষের মস্তিষ্ক, আমি হচ্ছে নিউক্লিয়াস। আমি যদি এখান থেকে বাইরে হয়ে যাই তোমাদেরকে আমি বলবো সাইটোপ্লাজম। আর আমরা সবাই এখানে একত্রে, চেয়ার বেঞ্চ টেবিল পাখা তুমি আমি, আমরা সবাই হচ্ছে কি? প্রোটোপ্লাজম। আমি হচ্ছে কি? নিউক্লিয়াস। আমি বাইরে হয়ে গেলে তোমাদের কি বলবো? তার মানে দেখো তো, এইটা যদি কোষ ঝিল্লি হয় আর বাইরেরটার নাম কি প্রাচীর? কোষ প্রাচীর, তাহলে কোষ ঝিল্লির ভিতরে কি থাকে? প্রোটোপ্লাজমটা থাকে না? তার মানে আমি বলতে পারি কেন প্রোটোপ্লাজমের চারদিকে যে ঝিল্লিটা থাকে, এই ঝিল্লিটার নাম হচ্ছে কোষ ঝিল্লি। কথা বুঝতে পারতেছো? এই জিনিসটাই বইয়ের মধ্যে লেখছে। দেখো কি বলছে, যে কোষ প্রাচীরের ঠিক নিচে আর প্রোটোপ্লাজমের চারদিক দিয়ে যে পাতলা ঝিল্লিটা থাকে, এটার নাম কি ঝিল্লি স্যার? এবার কোষ ঝিল্লি একটা ব্র্যাকেট দিয়ে দাও, ভিতরে দাগানোর দরকার নাই, খালি কোষ ঝিল্লি ব্র্যাকেট দাও, কোষ ঝিল্লি শব্দটা দাগ দাও। ডেফিনেশন পড়ার সিস্টেম হচ্ছে এমন, তুমি ডেফিনেশনটাকে কি দিবা? ব্র্যাকেট। আর ডেফিনেশন নিচে একটা দাগ দিবা, সম্পূর্ণ লাইন এভাবে দাগাই যাবে না, সম্পূর্ণ লাইন এভাবে দাগাও। তুমি যদি সবই দাগাও তাহলে না দাগানোই ভালো। কথা বুঝতে পারতেছো? ওকে গেল। এখন স্যার এই কোষ ঝিল্লির কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? এক নম্বর বৈশিষ্ট্য দেখো, ডেফিনেশন আরেকটা ডেফিনেশন দিচ্ছে, বলছে প্রতিটা সজীব কোষের প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমের বাইরেই তো কোষ ঝিল্লিটা থাকে, এই কোষের ভিতরে যা কিছু আছে এটা বাইরে একটা ঝিল্লি থাকে, এটার নাম কি? কোষ ঝিল্লি। ওইটার বাইরে মোটা প্রাচীর থাকে, এটার নাম কি? প্রাচীর। এইটাই বলছে সজীব কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে স্থিতিস্থাপক শব্দটা রাখবা, সূক্ষ্ম দাগানোর দরকার নেই, যেটা লাগবে আমি ওইটা দাগাইতে বলতেছি। স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক শব্দটার নাম শুনছো তোমরা? দেখো এই যে রাবার আছে না, টান দিলে কি হয় স্যার? লম্বা হয়। ছেড়ে দিলে আবার কি হয়ে যায়? আগের জায়গায় ফেরত আসে না? এই যে রাবার টান দিলে লম্বা হয়, আগের জায়গায় ফেরত আসে, এই জিনিসটার বলে স্থিতিস্থাপকতা। তোমরা পদার্থের স্থিতিস্থাপকতা শব্দটার নামটা শুনছো। তো আমাদের কোষ ঝিল্লি এটা অনেকটা রাবারের মতো, এটা টান দিলে লম্বা হবে, ছেড়ে দিলে আবার খাটো হয়ে যাবে। বাট দেয়াল, দেয়াল কি জীবন টাইনে লম্বা করা যায়? ইচ্ছা করলে তুমি এটা ধাক্কা দিয়ে ওই জায়গায় নিতে পারবা না। কথা বুঝতে পারতেছো? আর তুমি যদি ধরো এই রুমের মধ্যে একটা মশারি টানা দিলা, বড় সড়ো মশারি, আমাদেরকে যাতে মশা না কামড়াইতে পারে, তো মশারি দেখো, মশারি কিন্তু টান দিলে একটু হলে লম্বা হবে, ইচ্ছা করলে বইটা ফেলতে পারো। তো এই মশারিটা কি ঝিল্লি? কোষ ঝিল্লি। তাহলে এটা কি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক? আচ্ছা দেন একটা শব্দ আছে বৈষম্য বেদ্য। কি বেদ্য? ডাক্তার, ওইগুলো এমসিকিউর জন্য লাগবে। এখন বৈষম্য বেদ্য মানে কি বোঝায়? সমুদ্রের পানিকে খাওয়া যায় না? সমুদ্রের পানি খাওয়া যায় কেন স্যার? লবণ থাকে, টক থাকে। তো কিসমিস যখন তুমি নিয়ে যাবা, কিসমিসটা পানি, সমুদ্রের পানির মধ্যে যখন তুমি ডুবাবা, তখন কি হবে জানো? ওই কিসমিস যেটা করে, সমুদ্রের পানি থেকে পানিটা কিসমিসের ভিতরে ঢুকাই ফেলে, লবণটা ঢুকাইতে দেয়, লবণ ঢুকাইতে দেয়। তখন তুমি ওই কিসমিসটা যখন খাবা, তখন তুমি সঠিক একটা বিশুদ্ধ পানি খাইতে পারবা, তোমার মুখের মধ্যে লবণ লাগবে না। তার মানে অবিশ্রবণ প্রক্রিয়ায় খালি পানি পরিবহন হয়, দ্রাবক পরিবহন হয়, কোনো লবণ টবণ এগুলো পরিবহন হয় না। কিন্তু ব্যাপন প্রক্রিয়া সম্পূর্ণ দ্রবণটাই পরিবহন হয়ে যায়। আবার এই অবিশ্রবণ প্রক্রিয়া একটা বৈষম্যবদ্ধ পর্দা থাকে, বৈষম্যবদ্ধ পর্দা, কিন্তু ব্যাপনে কোনো পর্দা থাকে না, মাঝখানে কোনো পর্দা থাকবে না। কথা বুঝতে পারতেছ? তাহলে বৈষম্যবদ্ধ পর্দা মানে কি? যেটা দিয়ে কিছু জিনিস যাইতে পারে, কিছু জিনিস যাইতে পারে না। বৈষম্য মানে তো কি? পার্থক্য। তো অবিশ্রবণ প্রক্রিয়া কি স্যার? চিনি পানি দুইটাই গেছে না খালি পানি গেছে? পানি গেছে। তাহলে একজন যাইতে পারে আরেকজন যাইতে পারে না, এই জন্য কোষ ঝিল্লিকে বলা হয় বৈষম্যবদ্ধ। এবার বুঝতে পারছো কেন বৈষম্যবদ্ধ বলা হয়? কারণ এটা দিয়ে কি চিনি পানি দুইটাই যায় নাকি কেবলমাত্র পানি যায়?
চিনি যাইতে পারে না, কারণ দ্রব যায় না, দ্রাবক যায়, এই জন্য এটা বলা হয় কি পর্দা? বৈষম্য পর্দা। এই হচ্ছে মূল পার্থক্য। এবার আসো, এই যে প্লাজমা প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি আছে, এটা কি দিয়ে তৈরি? দেখো লিপোপ্রোটিন দিয়ে তৈরি। দেখো কি প্রোটিন স্যার? এখন লিপোপ্রোটিন জিনিসটা কি স্যার? আমরা যদি লিপোপ্রোটিনে আসি, খেয়াল করো, লিপোপ্রোটিন শব্দটা ভাঙলেই পাবা লিপো প্লাস প্রোটিন। লিপো শব্দটা ভাঙলে কি কি পাইছি? লিপো মানে কি বুঝো? লিপো মানে বোঝায় লিপিড, লিপো মানে কি বোঝায়? আর প্রোটিন মানে তো বোঝোই প্রোটিন। তার মানে এটা হচ্ছে এমন একটা যৌগ, যে যৌগের মধ্যে একই সাথে লিপিডও আছে, একই সাথে প্রোটিন আছে। কথা বুঝতে পারতেছো? তাহলে কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি? লিপিড দিয়ে তৈরি না প্রোটিন দিয়ে তৈরি? না লিপিড প্রোটিন দুইটা দিয়ে তৈরি? লিপিড প্রোটিন দুইটা দিয়ে তৈরি। এটা এমসিকিউতে আসবে, লিপো প্রোটিন দিয়ে তৈরি। ওকে, এখন আসো, তাইলে ডেফিনেশন দিন শেষে এমন হইছে যে কোষের প্রোটোপ্লাজম স্থিতিস্থাপক বৈষম্যবদ্ধ লিপোপ্রোটিন দ্বারা যে ঝিল্লি দিয়ে গঠিত, ওই ঝিল্লিটার আমরা কি বলি স্যার? কোষ ঝিল্লি। এখন কোষ ঝিল্লি ইংরেজিতে বলা হয়, দাও প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন শব্দটা রাখবা। তাহলে কোষ ঝিল্লি ইংরেজি নাম কি স্যার? প্লাজমা মেমব্রেন। তাহলে কোষ ঝিল্লি আরেকটা নাম পাইলাম, আরেকটা না আরো কতগুলো নাম আছে। আর কি কি নাম আছে? কোষ ঝিল্লি আরেকটা নাম আছে, দেখো প্লাজমা লেমা। কি লেমা স্যার? আর বায়োলজিতে লেমা মানে আবরণ বোঝায়, এটা লিখে রাখো, এবার তীর দিয়ে লিখে রাখো, আবরণ। লেমা মানে কি বোঝায়? আবরণ। তাহলে কোষ ঝিল্লি কি কি নাম পাইলাম? কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন, আরেকটা কি পেলাম? প্লাজমা লেমা। আরেকটা নাম আছে, ডাক দাও, সাইটো মেমব্রেন। কি মেমব্রেন? এবং তোমরা জানো পর্যন্ত মেমব্রেন মানে জাবরণটা জানো? ওই যে নিউক্লিয়াসের জাবরণ, ওটা কি বলে? নিউক্লিয়ার মেমব্রেন নাম শুনছো না? একইভাবে এটা আমি যদি আবারও যাই একটু কষ্ট করে, আমরা যদি আবার কোষের ভিতরে যাই, এটাই তো আমাদের কোষ ঝিল্লি ভিতরেরটা না? আবার এটার নাম কি প্রাচীর? কোষ প্রাচীর। তাহলে এই ভিতরে যা কিছু আছে এটা কি বলি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে যে নিউক্লিয়াসটা বাদ দিলে বাকিটা কি বলে? সাইটোপ্লাজম। তাহলে স্যার এই কোষ ঝিল্লিটা প্রোটোপ্লাজমকে আবরণ দিয়ে রাখছে, যেই কথা সাইটোপ্লাজমকে আবরণ দিয়ে রাখছে একই কথা না? কারণ কোষ ঝিল্লি প্রোটোপ্লাজমকে আবরণ করে রাখছে, সাইটোপ্লাজম রয়। এই দেয়ালটা এটা কি খালি তোমরা আবরণ দিয়ে রাখছে না আমারও দিয়ে রাখছে? আমারও তো দিছে। আমি কি? নিউক্লিয়াস। আর তোমরা কি? সাইটোপ্লাজম। তো তোমরা যেমন এই দেয়ালের চারদিকে আছো, আমিও তো আছি। এই জন্য যেহেতু এটা সাইটোপ্লাজমকে আবরণ দিয়ে রাখে, এই জন্য এটার আরেক নাম সাইটো মেমব্রেন। কি মেমব্রেন? তাহলে আমরা আরো কয়টা নাম দিলাম? 4টা নাম জানছি। এবার আসো, একজন বিজ্ঞানী নাম লাগবে, বিজ্ঞানী নাম ডাক দাও। নাগেলিয়ার ক্র্যামার। নাম কি স্যার? নাগেলিয়ার ক্র্যামার। ওনারা হচ্ছে এই কোষ ঝিল্লিকে নামকরণ করছিল প্লাজমা মেমব্রেন। এটা এমসিকিউতে আসবে যে প্লাজমা মেমব্রেন নামকরণ কে করছে? নাগেলিয়ার কে স্যার? এবার আসো, মাঝে মধ্যে এটা বায়ো মেমব্রেন নামও ডাকা হয়। বায়ো শব্দটা ডাক দাও, শুধু বায়ো, অন্য জায়গায় দেখাইও না, খালি বায়ো শব্দটা ডাক দাও। বায়ো মানে কি? বায়োলজি। বায়োলজি কি নিয়ে আলোচনা করা হয় স্যার? বিভিন্ন জীব নিয়ে না। আর জীব কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। কোষের যে আবরণ, ওইটার নামই তো কোষ ঝিল্লি। এই জন্য যেহেতু এটা বায়োলজিতে আলোচনা করা হয়, জন্য এই মেমব্রেন আরেক নাম কি? মেমব্রেন। আবার আরেকটা জিনিস লাগবে, ওই যে প্লাজমা লেমা বলছিলাম না, এই কথাটা সর্বপ্রথম কে ব্যবহার করছে? ডাক দাও, এই কথাটা সর্বপ্রথম ব্যবহার করছে প্লাওয়ার। প্লাওয়ারের পাশিসটা তো এটা এমসিকিউতে প্রচুর আসে, যে কোন বিজ্ঞানী প্লাজমা লেমা শব্দটা সর্বপ্রথম ব্যবহার করছে? কে স্যার? আমি এটা মনে রাখা একটু সহজ, কেন? নামের সাথে মিল আছে, প্লাওয়ার প্লাজমা লেমা, প্লাওয়ার প্লাজমা লেমা। এবার আসো, এই যে কোষ ঝিল্লি আছে না, এই কোষ ঝিল্লি মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় ভাঁজ হয়ে থাকে। ভাঁজ শব্দটা ডাক দাও। কোষ ঝিল্লি মাঝে মধ্যে কি হয়ে থাকে? এই ভাঁজ, কোষ ঝিল্লি যে ভাঁজ, এই ভাঁজকে বলা হয়, ডাক দাও, মাইক্রোভিলাই। কি ভিলাই? মাইক্রোভিলাই শব্দটা তোমরা এসএসসি তে পড়ছো। ক্ষুদ্রান্ত বিয়োজনের নাম শুনছো না? ওখানে খাদ্য শোষণ হয় না স্যার? যে আমরা খাবার মুখ দিয়ে খাই, তারপর এটা কই যায়? গলায়। তারপর এখান দিয়ে খাদ্যনালী, খাদ্যনালী পরে কি যায়? পাকস্থলী। পাকস্থলী পরে আছে ক্ষুদ্রান্ত। আর ক্ষুদ্রান্ত বিয়োজন কোনগুলো? ওই যে তোমরা নারী বুড়ি বলো যেটা, ওইটাই ক্ষুদ্রান্ত বিয়োজন। ওই ক্ষুদ্রান্ত বিয়োজনটার মধ্যে এরকম আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ থাকে। এগুলো কি করে স্যার? খাদ্য শোষণ করে। ওই জিনিসগুলো আমরা কি বিলাই বলি? আমরা যদি মাইক্রোভিলের একটা ছবি দেখি, খেয়াল করো, এই যে কোষ ঝিল্লির এখানে আসি, আমার এখানে ছবি দেওয়া আছে মাইক্রোভিলের ছবি, সামনে আমরা আবার পাবো। এই যে স্যার খেয়াল করো, দেখছো? এই জায়গাতে একটু তাকাও, দেখো তো স্যার আঙ্গুলের মতো এরকম একটা ভাঁজ আছে কিনা? আমি একটু কালার নিয়ে নিই। দেখো স্যার এখানে আঙ্গুলের মতো ভাঁজ আছে কিনা? এই আঙ্গুলের মতো ভাঁজগুলোর বলে মাইক্রোভিল। এই যে দেখো লেখা আছে মাইক্রোভিল। কথা বুঝতে পারছো? সামনে এটা আবার মাইক্রোভিলের ডেফিনিশন আবার আসবে। তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাই। তাহলে কোষ ঝিল্লির মধ্যে মাঝে মধ্যে আঙ্গুলের মতো ভাঁজ দেখা যায়, ভাঁজগুলোর কি বিলাই বলি? এবার আসো, মাঝে মধ্যে যেটা হয়, কোষ অভ্যন্তরে, এই এটা ডেফিনিশনটা ব্র্যাকেট দাও, এটা বলে পিনোসাইটিক ফোসকা। ব্র্যাকেট দাও, কাকে বলে? ব্র্যাকেট দাও, দেন বোঝাইতেছে। তো বলছে কোষ অভ্যন্তরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাইকে কি বলে? তো অধিক প্রবিষ্ট শব্দটা দাগ দাও, দেন স্যার বোঝাইতেছে, আমি পিকচার দিয়ে দেখাইতেছি। ধরো এটা হচ্ছে একটা কোষ, আর বাইরের আবরণটা কি ঝিল্লি? কোষ ঝিল্লি। তো আমরা বলছিলাম কোষ ঝিল্লির কোনো কোনো জায়গায় কি হয়ে থাকে স্যার? ভাঁজ হয়ে থাকে না? ভাঁজের কি বলছিলাম স্যার? মাইক্রোভিলাই। এরকম ভাঁজ না স্যার? তাহলে এটাও একটা মাইক্রোভিলাই, এটাও আরেকটা মাইক্রোভিলাই, এটা একটা মাইক্রোভিলাই, এটা মাইক্রোভিলাই। এর মধ্যে কোন মাইক্রোভিলাইটা সবচেয়ে বেশি ভিতরে ঢুকছে? এই মাইক্রোভিলাইটা না স্যার? এটারে তখন আর মাইক্রোভিলাই নামে ডাকা হয় না, এটা বলে পিনোসাইটিক ফোসকা। কি ফোসকা স্যার? তাইলে যেই মাইক্রোভিলাইটা কোষের সবচেয়ে ভিতরে ঢুকে যায়, ওইটারে কি ফোসকা বলি স্যার? কথা বুঝতে পারছো? গেল। এবার আসো,
কোষ ঝিল্লির ভৌত গঠন আমরা অলরেডি জানি। ভৌত মানে কি স্যার? খালি চোখে। খালি চোখে তুমি যেটা দেখবে এটা কি গঠন? কোষ ঝিল্লি আসলে দেখতে কেমন। তো এটার উপর ডিপেন্ড করে কোষ ঝিল্লির অনেকগুলা মডেল আছে, মানে এক একজন বিজ্ঞানী এটার এক একভাবে ব্যাখ্যা করছে। কোনো বিজ্ঞানী বলছে কোষ ঝিল্লি দেখতে এমন, কোন বিজ্ঞানী বলছে কোষ ঝিল্লি দেখতে এমন, দুইজনে দুই রকম কথা বলছে। তো আমরা সবচেয়ে বেশি কোনটা পড়ি জানো? একটা মডেল আছে ওটা বলে আইসবার্গ মডেল, তোমরা হয়তো নাম শুনছো যারা পড়ছো। ওই মডেলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে ওইটা আমার রিটার্নে লেখা লাগে। এছাড়াও আরো অন্যান্য বিজ্ঞানীরা মডেল প্রস্তাব করছে, তো ওদের খালি নামগুলো জানা লাগে আর ওদের মডেলের নামটা জানা লাগে। কথা বুঝতে পারতেছো? তাহলে দেখি ভৌত গঠনে তো একজন বিজ্ঞানী বলছে, বিজ্ঞানীর নাম হচ্ছে ডেনিলিয়া ডেপসন। ওনারাই হচ্ছে কোষ ঝিল্লির সর্বপ্রথম কোন একটা প্রস্তাব করছে যে কোষ ঝিল্লি দেখতে এমন এমন এমন। সর্বপ্রথম তাহলে কোন বিজ্ঞানীর প্রস্তাব করছে? ডেনিলিয়ার কিসন ডেপসন। তো এই শব্দটা দেখ দাও সুনির্দিষ্ট, প্রথম শব্দটা দেখ দাও সুনির্দিষ্ট মডেল দেখ দাও। এমসিকিউতে আসবে কোষ ঝিল্লির প্রথম সুনির্দিষ্ট মডেল কে প্রস্তাব করছে? এর সর্বপ্রথমের পাশে একটা এমসিকিউতে আসবে সর্বপ্রথম কে দিছে। ওকে, তো ওনাদের এই মডেলের আরেকটা নাম আছে, দেখ দাও স্যান্ডউইচ মডেল। এটার পাশে স্টার দাও, তাহলে এমসিকিউতে এটাও আসবে স্যান্ডউইচ মডেল প্রস্তাব কে করছে। এখন কেন এটার নাম স্যান্ডউইচ মডেল কেন করছে জানো? ওনারা কোষ ঝিল্লিতে যখন অনুবীক্ষণ জনিত দেখছে, দেখার পর ওনারা দেখতেছে এই কোষ ঝিল্লির বাইরের দিকে একটা প্রোটিনের আবরণ থাকে। কিসের আবরণ? এদিক দিয়ে একটা প্রোটিনের আবরণ, মাঝখানে থাকে লিপিডের আবরণ। দেখতে মনে তো দেখো বার্গারের মতো হয়ে গেল না? উপর দিয়ে একটা পাউরুটি, নিচে দিয়ে একটা পাউরুটি, মাঝখানে মাংস, মনে হইতেছে না এমন? তা স্যান্ডউইচ দেখতে তো এমনই, এটা তো জানোই তোমরা। তো দেখতে যেহেতু উপরে প্রোটিন বাইরে প্রোটিন মাঝখানে লিপিড, এই জন্য ওনারা এই মডেলের নাম কি দিয়েছে স্যার? স্যান্ডউইচ। আর আমরা অলরেডি পড়ছিলাম একটু একটু উপরে যদি আমরা দেখি, বলছিলাম কি দিয়ে তৈরি স্যার? লিপোপ্রোটিন মানে কি? লিপিড প্লাস। তো তুমি তো এখানে দেখতেছো যে প্রোটিন আর লিপিড দুটো একসাথে মিক্স হয়ে আছে, এই জন্য এটাকে বলা হয় লিপোপ্রোটিন। কথা বুঝছো? ওকে গেল। এবার আসো তাদের মতে, দেখাইও না আমি যখন বলবো তাদের মতে ঝিল্লিটা দ্বিস্তর। তো দ্বিস্তর শব্দটা দেখো কয় স্তর? এই যে তুমি ছবিতে তাকাও, দেখো উপরে একটা স্তর, নিচে একটা স্তর। উপরের স্তরের মধ্যে প্রোটিনও আছে লিপিডও আছে, নিচের স্তরের মধ্যে লিপিডও আছে। এর মধ্যে প্রোটিনটা বাইরের দিকে থাকতেছে আর লিপিডটা দুইটাই ভিতরের দিকে আছে, যার কারণে মনে হইতেছে মাঝখানে লিপিডের একটা লেয়ার, দুই দিকে দুইটা কিসের লেয়ার? প্রোটিনের লেয়ার। কিন্তু আসলে উপরেরটা একটা লেয়ার, নিচেরটা আরেকটা লেয়ার। তাহলে কয়টা লেয়ার? তাহলে কোষ ঝিল্লি কয় স্তর বিশিষ্ট? এবার বলছে কি দেখো প্রত্যেকটা স্তরে কি কি থাকে? প্রোটিনও থাকে লিপিডও থাকে। তাহলে প্রোটিন শব্দটা দেখ দাও, লিপিড শব্দটা দেখ দাও, আর কিছু দেখানোর দরকার। এটা তো আমরা অলরেডি বুঝছি লিপোপ্রোটিন মানে প্রোটিন আর কি থাকে স্যার। এখন কোনটা মাঝখানে থাকে এই কথাটা বলছে। দ্বিস্তর বিশিষ্ট এই ঝিল্লির দাগ দাও উপরের নিচে প্রোটিন শব্দটা গোল দাগ দাও, আর মাঝখানে লিপিড শব্দটা গোল দাগ। তাহলে উপরের নিচে কে থাকে? প্রোটিন। আর মাঝখানে কি থাকে? দেখ তুমি চোখ বন্ধ করলে দেখো তোমার সামনে আসবে যায় মাঝখানে জায়গাটা লিপিড, উপরে আর নিচে কি স্যার? তবে এতটুকু পড়াই শেষ না, এটা নিয়ে আরো বিস্তারিত পড়াশোনা আছে। এখানে জাস্ট ওনারা হালকা করে বলছে, সামনে যখন ওই আইসবার্গ পড়বো না, ওনাদের ছবি এটাই একই ছবি, কিন্তু ওটার মধ্যে আরো বিস্তারিত পড়তে হবে আমাকে। এবার আসো পরবর্তী পেজে। হলো মডেল কি একটাই না? বলছিলাম অনেক বিজ্ঞানী অনেকভাবে মডেল দিছে। তো এরপরে দেখো কোষ ঝিল্লির মডেল সম্পর্কে আরেকটা মডেল আছে, দেখো বেনসন মডেল। একদম বিজ্ঞানীর নামে বেনসন, ওনার নাম অনুসারে হয়েছে। তারপরে দেখো লিনার্ড এবং সিঙ্গারসন মডেল। এরপরে দেখো রবার্টসন বিজ্ঞানী, ওনার যে মডেল এটার একটা বিশেষ নাম আছে, ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। নাম কি? এটার পাশে এমসিকিউতে আসবে ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। এটা কোন বিজ্ঞানী প্রদান করছে? কিন্তু এই দুইটা আসবে না পরীক্ষা, কিন্তু এটা তো একটা ওনারও তো মডেল দিছে, এই জন্য আমরা দাগাইছি। বাট এই দুইটা পরীক্ষা লাগবে। ওনাদের নাম, ওনাদের মডেলের নাম কি স্যার? আলাদা নাম হয়েছে না? ওনাদের নাম অনুসারে হয়ে গেছে। বাট এটা কি ওনার নাম অনুসারে হয়েছে না বিশেষ নাম দিছে একটা, এই জন্য এটা আমার লাগবে পরীক্ষা। এখন এটা বলো না, আমি বলছি বায়োলজিতে কোনো সাল লাগবে না। একবার বলছিলাম করলা বেশি মাখামাখি গেলে কি হয়ে যায়? তিতা। একইভাবে যে জিনিস কোনো জায়গার মধ্যে অতিরিক্ত থাকে ওটার গুরুত্ব কমে যায়, কাছে আসলে পোড়ামন, দূরে গেলে ঠন ঠন। শোনো নয় তোমরা? একইভাবে এখানে যেটা হয়েছে দেখো শাল শাল শাল, অলরেডি সামনে আরো অনেকগুলো শাল আমরা ফালাই আসছি না? তোমরা এসএসসিতে এত শাল ছিল না, যার কারণে এসএসসিতে শাল আসতো। বাট এই বায়োলজিতে একদম সত্য কথা, জুলজি এবং বোটানি দুইটা পেপার মিলে একটা শালও লাগবে না। কয়টা শালও লাগবে না? কিন্তু একটু মিথ্যা বলছি, জুলজির 11 নম্বর অধ্যায়ে দুইটা শাল লাগে খালি। কয়টা শাল? ওইটা পরে আসবো যখন আমরা পড়তে যাবো তখন। কিন্তু এছাড়া আর একটা শালও তোমার লাগবে না। কথা বুঝতে পারতেছো? একটা শালও তোমার মুখস্থ করা লাগবে না। আচ্ছা এরপরে আসো আমাদের মেইন মডেল যেটা সিঙ্গার এবং নিকলসন, ওনাদের মডেলের নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটা পাশে স্টার দিয়ে দেবো, 3 স্টার দাও। এটা এমসিকিউ থাকবেই যে সিঙ্গার এবং নিকলসনের মডেলটার নাম কি স্যার? স্যার সবাই একই কথাবার্তাই বলছে, জাস্ট দুইজনের মধ্যে হালকা হালকা ব্যতিক্রম থাকে। স্যার কোষ ঝিল্লি একজনে কি এক এক রকম কোষ ঝিল্লি দেখছে না সবাই একই কোষ ঝিল্লি দেখছে? তো সবার ধারণা কি আলাদা আলাদা হবে না একরকমই হবে? জাস্ট কেউ একটা পয়েন্ট বেশি বলবে, কেউ একটা পয়েন্ট কম বলবে। দিন শেষে ওনাদেরটাই বেশি মতামত প্রাধান্য পাইছে, আমরা এটাই। এখন ওই যে উনি বলছিল কি স্যার ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, ইউনিট মেমব্রেন বলতে কি বোঝায়? ইউনিট শব্দের অর্থ কি স্যার?
একক। তো কোষ ঝিল্লিটা দেখছে উপরে একটা একক নিচে একটা একক, কয়টা একক নিয়ে গঠিত? তো উনি উপরেরটারে বলছে একটা লেয়ার, নিচেরটারে বলছে আরেকটা লেয়ার। এই যে প্রোটিন আর লিপিড এই জিনিসটারে বলে একটা লেয়ার। আমরা একটু আগে দেখলাম না স্যার যে পুরোটা ছিল কি ঝিল্লি? কোষ ঝিল্লি। বাট এই উপরে একটা লেয়ার, নিচে আরেকটা লেয়ার। উনি এই একটা লেয়ারে কইছে একটা ইউনিট, একটা লেয়ারে কি কইছে? একটা ইউনিট কি কি দিয়ে তৈরি? একটা প্রোটিন আর একটা লিপিড। এটারে বলছে ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। কি মেমব্রেন হাইপোথিসিস? দেখো আমি পড়ি, দেখানোর দরকার না, আগে পড়ি পরে বুঝতে পারবা। এটা বিজ্ঞানের রবার্টসন, ওই রবার্টসন কি বলছে যে সব বায়োলজিক্যাল মেমব্রেন আণবিক গঠন, তার মানে তোমার কোষ ঝিল্লি দেখতে যেমন, গাছের কোষ ঝিল্লি দেখতে তেমন, ব্যাকটেরিয়া কোষ ঝিল্লি মানে যাদের যত কোষ ঝিল্লি আছে সবার গুলা প্রায় একরকম। অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত স্থানে স্থানে কি গঠিত থাকে? দেখো স্যার ভয় পাইও না, আমরা বলছিলাম কি দিয়ে তৈরি? লিপোপ্রোটিন। কি প্রোটিন? আসলে লিপোপ্রোটিন মানে কি বলছিলাম? লিপিড প্লাস প্রোটিন। এখন স্যার তোমরা এখন এসে যে নামটা পাইছো ওইটার নাম কি লিপিড ছিল না ফসফোলিপিড পাইছো নামটা? এখন স্যার লিপিড আবার অনেক প্রকার হয়, কেমন আমি লিখি কয়েকটা লিখি তাহলে বুঝবা। একটা শব্দ আছে ফসফোলিপিড। কি লিপিড? একটা শব্দ আছে সালফোলিপিড। কি লিপিড? সালফোলিপিড। ওকে, ফসফোলিপিড আছে, সালফোলিপিড আছে। কোন অধ্যায় আছে আমি তোমার দেখাই, তোমাদের এই বোটানিরে তৃতীয় অধ্যায় নামে একটা আছে ফসফোলিপিড, সালফোলিপিড, আরো আছে আরেকটা আছে গ্লাইকোলিপিড। কি লিপিড? আসতেছে কোনটা মানে কি বোঝালে বলতেছি। তো এই যে ফসফোলিপিডের নামের আগে কি আছে স্যার? তো এটা মানে বোঝা হচ্ছে ফসফরিক অ্যাসিড। কি অ্যাসিড? ফসফরিক অ্যাসিডের সংকেত জানো? H3PO4 প্লাস লিপিড, সরি হ্যাঁ ঠিক আছে প্লাস লিপিড। তার মানে ফসফোলিপিড মানে হচ্ছে কি? ফসফরিক অ্যাসিড প্লাস, এরপরটার নাম কি স্যার? সালফোলিপিড। নামের আগে দিয়ে শুনে বোঝা গেছে সালফার, তার মানে এটা মানে বোঝা সালফার প্লাস লিপিড। নাম কি স্যার? প্লাস লিপিড। এবার আসো গ্লাইকো। তোমরা কি গ্লাইকো শব্দের নাম শুনছো কখনো? গ্লাইকোজেন নামটা শুনছো কিনা বলো? গ্লাইকোজেন তো একটা পলিস্যাকারাইড, মানে অনেক বড় শর্করা। এটা কি দিয়ে তৈরি হয় জানো? গ্লুকোজ দিয়ে তৈরি হয়। গ্লুকোজ একটা কি শর্করা, প্রোটিন না আমিষ? তার মানে গ্লাইকোলিপিড বা গ্লাইকোজেন, গ্লাইকো, গ্লুকোজ এগুলা মানে শর্করা বোঝায়। তার মানে গ্লাইকোলিপিড মানে হচ্ছে শর্করা প্লাস লিপিড, শর্করা প্লাস, বা তুমি গ্লুকোজ প্লাস লিপিডও বলতে পারো। তার মানে লিপিডের সাথে অন্যান্য যৌগযুক্ত হয়ে লিপিডের নাম কি হয়ে যেতে পারে? চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমরা বলছি আমাদের কোষ ঝিল্লিতে লিপিড আছে না নাই, কিন্তু আসলে এটা কি লিপিড জানো? আমাদেরটা হচ্ছে কথা বুঝতে পারতেছো? এখন এই যে লিপিড যে আছে আমি দেখাই আনি, এই যে দেখো 121 নম্বর পেজ, এটা বোধহয় পুরাতন বই, নতুন বই দাও, আমি পেজ বলতেছি খুইলা দেখে এসো। লিপিডের শ্রেণী বিভাগ আছে আমার, প্রোটিনের পরে হচ্ছে লিপিড। এই যে এখান থেকে সবাই খোলো 126 নাম্বার পেজ, তোমার তৃতীয় অধ্যায় 126 নাম্বার। তোমাদের পুরাতন বই হইলে 1-2 পেজ আগে হবে, আর কিছুই না। 126-এর আগে 23, 22, 24 এগুলো দেখলে পেয়ে যাবে। পাইছো স্যার? একটা চক দেখো লিপিডের শ্রেণী বিভাগ, সরল লিপিড, যৌগিক লিপিড, উদ্ভূত লিপিড। যৌগিক মানে তো তোমরা সবাই বোঝো, যৌগিক মানে কি একটা বোঝায় না দুইটা বোঝায়? তার মানে এই লিপিডের মধ্যে কি খালি লিপিড আছে না লিপিডের সাথে অন্যান্য যৌগ আছে? তো দেখো তো যৌগিক লিপিডের মধ্যে দেখো লেখা আছে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, আরেকটা কি আছে? লিপোপ্রোটিন। কথা বুঝতে পারতেছো? তাহলে এগুলো হচ্ছে যৌগিক লিপিড, আশা করি বোঝা গেছে। যাই হোক আসো, তাহলে কোন লিপিড দিয়ে তৈরি? ওনার বলছে ফসফোলিপিড। ওই ফসফোলিপিডের মাঝখানে মাঝখানে কি থাকে? প্রোটিন। তা আমরা তো একটু আগে বললাম স্যার কি কি দিয়ে তৈরি? প্রোটিন আর কি দিয়ে তৈরি? কিন্তু উনি এসে বলছে এটা লিপিড না, এটা কি লিপিড? আবার আরেকজন বিজ্ঞানী বলছে এটা লিপিড না, এটা লিপোপ্রোটিন। কি প্রোটিন? এক একজন এক এক কথা বলছে, আমাদের এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই। আমরা আসল যেটা কি ফ্লুইড মোজাইক মডেল, ওইটা যা বলছে আমরা ওইটাই মানবো। ক্লিয়ার গেল? এখন বলছে এই স্থানে স্থানে গ্রথিত। গ্রথিত মানে কি? বসানো। গ্রথিত মানে কি? ওই যে ডিমের কেসগুলো থাকে না, ডিমগুলো আমরা কি কেসের মধ্যে একটা একটা করে বসানো 30টা, এই যেভাবে বসানো ওই জিনিসটা বলে গ্রথিত। তো এইভাবে স্থানে স্থানে গ্রথিত প্রোটিন আর লিপিড এই দুইটা জিনিসটা একসাথে বলা হয় কি স্যার? ইউনিট মেমব্রেন। আমি বলছিলাম কিনা স্যার যে আমাদের দুইটা মেমব্রেন, এই যে উপরের একটা লেয়ার আর নিচের একটা লেয়ার, দুইটা লেয়ারের একসাথে বলি কি ঝিল্লি? কোষ ঝিল্লি। আর এটা প্রোটিন আর এটা লিপিড, এই দুইটারে বলি একসাথে একটা ইউনিট মেমব্রেন। কয়টা মেমব্রেন? ইউনিট মানে কি? এক। তার মানে এটা হচ্ছে একটা লেয়ার আর নিচেরটা আরেকটা লেয়ার, দুইটা লেয়ার মিলে কি ঝিল্লি? ক্লিয়ার স্যার? ওকে, মডেলগুলো আচ্ছা গেল। এবার আসো ফ্লুইড মোজাইক মডেল, আমার যেটা মেইন, যেটা সবচেয়ে বেশি গ্রহণীয়, দাগ দাও সবচেয়ে গ্রহণীয় এটার পাশে দিয়ে। তাহলে কোষ ঝিল্লির সবচেয়ে গ্রহণীয় মডেল কোনটা স্যার? ফ্লুইড মোজাইক। এবং এটা কে প্রদান করছে? অলরেডি আমরা দাগাইছি না দাগাই নাই? তাহলে এক জিনিস দুইবার দাগানো যাবে, এক জিনিস একবার যখন দাগাবো যেটা দাগাবো না। এখন আসো এই মডেল অনুসারে কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর। কোষ ঝিল্লি আসলে দ্বিস্তর, এটা সব মডেলে এটা কয় স্তর বলছে? দ্বিস্তর। দাগানো দরকার, কারণ অলরেডি আমরা একবার দাগাইছি দ্বিস্তর। এখন আসো ওনাদের কথা মতে প্রত্যেকটা স্তর কি দিয়ে তৈরি স্যার? ফসফোলিপিড। অলরেডি বুঝি ফসফোলিপিড মানে কি। তো এখানে এসে যেটা বলছে যে এই ফসফোলিপিডের উভয় স্তরে হাইড্রোকার্বন লেসটা বলছে কি থাকে?
সামনাসামনি মুখোমুখি, এই শব্দটা একটু দাগ দাও। হাইড্রোকার্বন লেজটা থাকে সামনাসামনি বা কি, আর বলছে পানিগ্রাহী, এই শব্দটা দাগ দাও, অংশটা থাকে বিপরীত দিকে, এটা একটু দাগ দাও। দিছো, এটা বুঝাই দিচ্ছে, একটু ওয়েট করো, এটা সামনে আমার আবার আসবে। আচ্ছা, তার আগে আমি একটু বুঝাই ফেলি, আমি ওই নোটটার মধ্যে চলে যাই, আমি হচ্ছে কোর্সগুলোর ছবিতে যাই, তাহলে বুঝবা, যেহেতু আসছে তোমার তো এখন বোঝা লাগবে। এটা একটা লেয়ার না স্যার, এটা আরেকটা লেয়ার না, প্রত্যেকটা লেয়ারের মধ্যে গোল গোল একটা মাথা দেখতে পাইতেছে কিনা, এই মাথাটারে বলে হেড, কি বলে স্যার? আর এখানে দেখো তো সাদা সাদা করে দুইটা দাগ টানা না, এটারে বলে লেস, কি বলে স্যার? এখন দেখো তো এই লেসটা আছে না স্যার, এই লেসটা দুইটা কি দুই দিকে আছে না একদিকে মুখ করা আছে? ওই দুইটা একই দিকে মুখ করা আছে, এর মুখ করে আছে এইদিকে, যেমন আমি তোমার দিকে মুখ করে আছি, তুমি আমার দিকে মুখ করে আছো, আমার মুখ তোমার দিকে, তোমার মুখ আমার দিকে না, বা তোমার পিঠ কোন দিকে? ওই দিকে, আমার পিঠ কোন দিকে? ওই দিকে। ওইটাকে মুখামুখি আছে না উল্টা? একইভাবে এখানে গোল মাথাগুলো কি মুখামুখি আছে না একটা আরেকটার পিছনে আছে? পিছা, মানে বিপরীত দিকে। আর লেজগুলো কোন দিকে আছে স্যার? মুখামুখি। এটাই বলছে যে আমার লেজগুলো থাকে মুখামুখি, আর গোল যে মাথাটা আসবে, গোল মাথাটা মানে যে হেড এটা আছে আমরা পাবো, ওইটা কোন দিকে থেকে? বিপরীত দিকে। ক্লিয়ার এই কথাটা? ওকে, আমরা আবার মেইন বই চলে যাই। আচ্ছা, এটাই বলছে। দেন এখানে একটা কথা হচ্ছে প্রাণীগ্রাহী। কি গ্রাহী? গ্রাহী মানে হচ্ছে, দেখো একটা শব্দ আছে ইংরেজিতে ফিলিক। কি লিক? ফিল। ফিল শব্দের অর্থ কি সবাই জানে? এটা ফিল শব্দের অর্থ কি? অনুভব করা, তাই না? বা আকর্ষণ করা। তো ফিল যে শব্দটা আছে এটা মানে বোঝা হচ্ছে আকর্ষণ করা, ওখান থেকে ফিলিক শব্দটা আসছে মূলত। তো ফিলিক মানে আকর্ষণ করা। আর হাইড্রো শব্দের অর্থ তোমরা সবাই জানো, পানি। জানো এটা? ওই যে মানুষ বলে না ডিহাইড্রেশন হয়, ডায়রিয়া হলে ডিহাইড্রেশন হয় না? ডি মানে হচ্ছে নাই, আর হাইড্রেশন মানে পানি, দেহ থেকে পানি বেরিয়ে গেছে, এটা বলে ডিহাইড্রেশন। তাহলে হাইড্রোফিলিক মানে হচ্ছে যে পানির আকর্ষণ করে। হাইড্রোফিলিক মানে কি? তাহলে আমি যদি মূল বইয়ের মধ্যে একটু যাই, এই যে আমার এখানে ছবিটা দেওয়া আছে, আমি তোমার বুঝাই। এটা হচ্ছে কোষ ঝিল্লি। আমি একটা কোষ আঁকে ফেলছি, বুঝছো কি আঁকছি? একটা এই ঝিল্লিটার এখানে গোল গোল গুলো এখানে থাকবো না, থাকবে না? আমি কি আঁকছি এটা? না, এত বড় তো আঁকা সম্ভব না আমাদের পক্ষে, টাইম যাবে না আমাদের, এই জন্য এতটুকু আঁকছে। আচ্ছা বলো তো, ওই দিক দিয়ে কি আরেকটা কোষ থাকবে না, থাকবে না? আরেকটা কোষ আছে। এখন তুমি দেখো তো, কোষের আমরা জানি 70 থেকে 90% পানি, এটা সবাই জানে। তো কোষের পানি কি কোষের বাইরে থাকবে না কোষের ভিতরে থাকবে? তাহলে বলো তো এই জায়গায় পানি আছে না নাই? তাহলে পানির দিকে মুখ করে আছে কে? গোল বলগুলা। অস্বীকার করতে পারবা তুমি? এগুলা পানি, মনে করে ডট ডট গুলা পানি, তাহলে পানি দিয়ে কে মুখ করে আছে? গোল বলগুলা। তাহলে ওকে পানিরে পছন্দ করে না পানিরে ভয় পায়? এই জন্য ওরে বলে হাইড্রোফিলিক। কি ফিলিক? আর এটারে এই গোল মাথাগুলারে বলে হেড। আর এই এই লম্বা লম্বা দাগগুলো এগুলো বলে লেস। লেস কি তাহলে পানির দিকে মুখ করে আছে নাকি লুকে লুকে আছে? এখানেও ধরো গোল মাথা থাকবে না স্যার, এই যে গোল মাথা, এই যে লেস, সরি উল্টা আঁকছি তাই না? কেমন হবে? লেস গুলো এদিকে থাকবে, গোল মাথাটা এমন। তাহলে গোল এই যে লেসগুলা কি স্যার কোষের দিকে থাকে নাকি তারা পরস্পরে লুকে লুকে আছে? তাহলে তারা কি পানির সংস্পর্শে আসতেছে না ভিতরের দিকে একজন আরেকজনের দিকে মুখামুখি আছে? তার মানে লেস হচ্ছে পানি পছন্দ করে না, এটা বলে পানি বিকর্ষী। কি বলে স্যার? আর পানি বিকর্ষী এটারে হাইড্রোফিলিক বলে না, ওইটারে বলে হচ্ছে হাইড্রোফোবিক। কি বলে স্যার? তোমরা কি জানো ফোবিয়া মানে যে ভয় পাওয়া? জানো এটা? ফোবিয়া মানে ভয় পাওয়া। ওই যে জলাতঙ্ক নাম শুনছো না? জলাতঙ্ক রোগের নাম, ভাইরাসের আক্রমণে হয়। তো কি হয়, সে পানিতে ভয় পায়। কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয় না? ওখানে হাইড্রোফোবিয়া হয়, পানি দেখলে সে ভয় পায়। তো হাইড্রোফোবিক সে হচ্ছে কি পানির আকর্ষণ করে না পানির বিকর্ষণ করে? পানির বিকর্ষণ করে। আর মনে রাখার একটা টেকনিক দেই, মানুষ করে না ভয় পাইলে মানুষ কি গুটে পালায়? তার মানে লেজ কি পানিরে আকর্ষণ করে না বিকর্ষণ করে? তার মানে সে পানিরে ভয় পায়। তার মানে লেজ পানির বিকর্ষণ করে, মাথা পানিরে। কথা বুঝতে পারছো? এগুলো আমাদের বই আবার আসবে। আসো এবার আমরা বই থেকে আবার দেখাই। গেল এই কথাগুলো। এবার আসো, ঝিল্লি প্রোটিন অণুগুলা ফসফোলিপিড স্তরে এখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় দাগানোর দরকার নাই। আমি বলি, এই যে দেখো এই গোল মাথাটা দেখছো না? আর এটা কি? লেজ। গোল মাথা লেজ, এই পুরোটা জিনিস হচ্ছে ফসফোলিপিড। কি লিপিড? এই গোল মাথা এ লেজ, এই গোল মাথা এ লেজ, এই পুরোটা জিনিসে কি লিপিড বলে? এই ফসফোলিপিডের মাঝখানে মাঝখানে দেখো এই যে কালো কালো করে দুইটা বড় বড় দেওয়া আছে, দেখছো স্যার? এগুলা স্যার ফসফোলিপিড না, এগুলো হচ্ছে প্রোটিন। এগুলো কি স্যার? তাহলে বলো তো প্রোটিন বেশি না লিপিড বেশি? লিপিড বেশি, প্রোটিন দুই একটা। তাহলে বলো তো যে বেশি থাকে সে বিক্ষিপ্ত অবস্থা থাকে না যে কম থাকে সে বিক্ষিপ্ত অবস্থা থাকে? যে কম থাকে। প্রোটিন গুলা লিপিডের মাঝখানে মাঝখানে অগোছল ভাবে সাজানো আছে, তো এগুলো আমার দাগানোর দরকার নেই, বাট আছে আমার বুঝতে হবে জিনিসটা কি বলছে। তাহলে প্রোটিন গুলা লিপিডের মাঝখানে মাঝখানে কি অবস্থা থাকে? বিক্ষিপ্ত অবস্থা। তারপর আবার আমরা আমাদের আগের জায়গায় চলে আসি, এগুলো দাগানোর দরকার নাই। এখন আসো, এরপরে যেহেতু প্রোটিন গুলো লিপিডের মাঝখানে বিক্ষিপ্ত অবস্থা, চিন্তা করো সাগরের মধ্যে যে পানি থাকে সব পানি কি বরফ থাকে? যেমন তোমরা জানো একটা মহাদেশের নাম বলো তো, যেই মহাদেশের মধ্যে কোনো দেশ নাই বা যেই মহাদেশে কোনো মানুষ থাকে না, বল হয় এটা সম্ভব? আছে। মহাদেশ কয়টা?
7টা। এর মধ্যে অ্যান্টার্কটিকার নাম শুনছো কিনা? অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নাই, জানো এটা? কোনো দেশ নাই, ওটা তো স্যার মেরু অঞ্চলে থাকে। আর মরু তো জানো, মরু মানে হচ্ছে যেখানে হচ্ছে রোদ আর রোদ, বালু আর বালু। আর মেরু মানে কি? যেখানে খালি বরফ। ওই অ্যান্টার্কটিকার মহাদেশে খালি বরফ আর বরফ, ওখানে কোনো মানুষই থাকতে পারে না। কথা বলছো তো? ওখানে কোনো দেশ নাই, বাট এরিয়া আছে, বাট মানুষ থাকে না। মানুষ ঘুরতে যায়, বাট স্থায়ীভাবে কেউ বসবাস করে না। তো ওই যে সাগরের মধ্যে বরফ থাকে, তোমার কাছে কি মনে হয় সম্পূর্ণ পুরো সাগরে কি বরফ থাকে? না, মাঝে মাঝে বরফ থাকে। তো তাহলে কি হয়? মাঝে মাঝে বরফ থাকলে বরফগুলো পানির মধ্যে কি ভাসতে থাকে না? তো এখানে কম কে, প্রোটিন না লিপিড? প্রোটিন কম, লিপিড বেশি। তো প্রোটিনগুলো মনে হয় যে লিপিডের মধ্যে ভাসতেছে। প্রোটিনগুলো দেখতে কেমন মনে হয়? মানে মনে হয় বরফগুলো পানির মধ্যে ভাসে। এই জিনিসটা দেখে সিঙ্গার ও নিকলসন লিপিড অণুর মধ্যে প্রোটিনের এই বিন্যাসকে দেখে মনে হয়েছে হিমশৈল বা আইসবার্গ। কি বার? মানে মনে হইতেছে বরফ পানির মধ্যে কি করতেছে? ভাসতেছে। এই জন্য সিঙ্গার এবং নিকলসনের এই মডেলের আরেকটা নাম হচ্ছে আইসবার্গ মডেল। কি মডেল স্যার? কথা বুঝতে পারছো কেন আইসবার্গ বলা হয়? মনে হইতেছে বরফ কার মধ্যে ভাসে স্যার? পানির মধ্যে ভাসে। মানে প্রোটিনগুলো মনে হয় কার মধ্যে ভাসে? লিপিডের মধ্যে ভাসে। আচ্ছা, এখন ভৌত গঠনে কিন্তু আমরা এখনো যাই নাই। তো ওদের ভৌত গঠনে টোটাল 4টা জিনিস পাওয়া যায়। কয়টা জিনিস? আমি ওইটাতে নিয়ে দেখাই, একসাথে দেখাই 4টা জিনিস। এই যে দেখো, কোষ দিলে ভৌত গঠনে কয়টা জিনিস পাওয়া যায় বলছিলাম? 4টা। এই যে 1 নাম্বার পাওয়া যায় ফসফোলিপিড বাই লেয়ার। অলরেডি আমরা জানি লেয়ার কি একটা না দুইটা? আর বাই শব্দের অর্থ কি স্যার? 2। আর কিসের লেয়ার? লিপিডের না ফসফোলিপিডের? শুধু লিপিড থাকে না প্রোটিনও থাকে? এই যে 2 নাম্বারে থাকবে প্রোটিন। আর কি থাকে স্যার? শর্করা থাকে। ওই শর্করাটা আমরা বলি গ্লাইকোক্যালিক্স। একটু আগে বলছিলাম গ্লাইকো মানে কি বোঝায়? শর্করা। তাহলে গ্লাইকোক্যালিক্স থাকে। আর একটা জিনিস থাকে কোলেস্টেরল। নাম শুনছো কিনা? তোমরা সবাই শুনছো, এইচডিএল, এলডিএল নাম শুনছো না? ভালো ভালো কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল শুনছো না? এটা এই জিনিসগুলো থাকে। এখন আমরা একটা একটা নিয়ে পড়বো। ফার্স্টে আমরা যেটা পড়বো কোনটা পড়বো বলো তো? ওই যে লেয়ারটা। কি লেয়ার স্যার? আচ্ছা, বই থেকে দেখা যাবো, এখানে গোছানো আকারে আছে, আমি আগে এটা থেকে পড়াই। এই ফসফোলিপিড বাই লেয়ার কয় স্তর? তোমার আপাতত দেখানোর দরকার নেই, বই থেকে যখন দেখাবো তখন। এখন আপাতত বুঝো 2 স্তর, এটা জানি। এখন প্রত্যেকটা স্তর কি দিয়ে তৈরি এটা জানি আমরা স্যার। এই যে এটা একটা স্তর, আমি আরেকটু উপরের দিকে উঠাই ফেলি। দেখো, এই যে এটা একটা স্তর, এটা হচ্ছে একটা ফসফোলিপিডের কয়টা লেয়ার? একটা। এটা হচ্ছে আর একটা লেয়ার, তাহলে কয়টা লেয়ার হইলো? তাহলে কয়টা লেয়ার দিয়ে তৈরি? এখন স্যার ফসফোলিপিড ভাঙলে কি কি পাবো জানো? আমি তোমাকে যদি একটু দেখাই, আমরা জানি প্রধান খাবার কয় প্রকার বলো তো? খাবার 6 প্রকার, এটা সবাই জানে। শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন, পানি। এর মধ্যে প্রধান খাবার কখনো বলে তখন তোমরা সবাই জানো, ফার্স্টে বলে কার নাম, তারপরে বলে কার নাম, তারপরে বলে কার নাম। এখন শর্করা কি দিয়ে তৈরি হয় জানো? বেশিরভাগ গ্লুকোজ, সবাই জানে এটা। আমিষ তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড, কি অ্যাসিড? আর স্নেহ তৈরি হয় ফ্যাটি অ্যাসিড প্লাস আরেকটা জিনিস আছে, বলো। এবার আর পারবো না কেউ। গ্লিসারল। এবার শুনছো কিনা দেখো, বলো। গ্লিসারল। তার মানে স্নেহ কি কি দিয়ে তৈরি? ফ্যাটি অ্যাসিড। আর স্নেহ মানে তো কি স্যার? লিপিড না? স্নেহ মানে কি স্যার? তাহলে বলো তো, আমি যদি ফসফোলিপিডকে ভাঙি, কাকে ভাঙি? তো আমরা জানি ফসফোলিপিডের নামের আগে কি আছে? ফসফো। ফসফো মানে কি অ্যাসিড? ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, অ্যাসিড। আর লিপিড মানে কি জানি আমরা? এই যে লিপিড, লিপিড মানে আমরা কি জানি? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। কি স্যার? গ্লিসারল। তার মানে একসাথে কয়টা জিনিস পাইলাম আমরা স্যার? ফসফোলিপিড মানে বোঝাইতেছে ফসফরিক অ্যাসিড প্লাস ফ্যাটি অ্যাসিড প্লাস, তার মানে ফসফোলিপিড মানে কয়টা জিনিস একসাথে? 3টা। এই জিনিসটা আমি এখানে লিখে রাখছি, দেখো। ফসফোলিপিড মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড প্লাস লিপিড প্লাস, আবার এই ফসফরিক অ্যাসিড মানে কি বোঝায়? ফসফরিক অ্যাসিড মানে ফসফরাস আছে না নাই? আর লিপিড মানে কি বুঝি? গ্লিসারল প্লাস। তার মানে ফসফোলিপিড মানে হচ্ছে ফসফরাস প্লাস গ্লিসারল প্লাস। এখন কোনটা কেমনে থাকে? কেমনে থাকে জানো? এই ফসফেট, ফসফেটটা, গ্লিসারলটা, ফ্যাটি অ্যাসিডটা। ফসফেটটাকে বলা হয় হেড। ফসফেটটাকে কি বলে? এই যে গোল মাথাটা দেখছো না স্যার? এটাই মূলত ফসফেট। এটা কি স্যার? এটাকে বলা হয় মাথা। দেখতে তো দেখা যায় গোল মাথা না? ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড কোনটা জানো? এই যে লেজ বলছিলাম দুইটা, লেজটা মূলত ফ্যাটি অ্যাসিড। আর মাঝখানে কি আছে? এই গ্লিসারলটা এই লেজ আর মাথার মাঝখানে থাকে, এটা দেখা যায় না, এখানে চিহ্নিত করার দরকার নেই। মাথা, এই যে মাথা আর আমার ধরো আমার এটা লেজ, যদি এটা লেজ না দেখো মাঝখানে এটা কি স্যার? গলা না? এই গলাটাই ধরো গ্লিসারল। গলাটা কি? তাহলে ফসফোলিপিডে কি কি থাকে? 3টা। ফসফেট, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড। ফসফেটটা মূলত কি স্যার? হেড। আর মাথা কয়টা থাকে মানুষের স্যার? একটা। তারপরে গ্লিসারল, এটাও কয়টা থাকে? একটা। কিন্তু যদিও লেজ এখানে কয়টা? যদিও প্রাণী লেজ কয়টা থাকে নরমালি, কিন্তু এখানে ছবিতে দেখা যাচ্ছে লেজ কয়টা স্যার? তাহলে মাথা রাখা লাগবে। ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে লেজ, এটা কয়টা থাকবে? গ্লিসারল কয়টা থাকবে? আর হেড কয়টা থাকবে? হেড মূলত কি স্যার? ফসফেট। এখন একটু আগে আমরা বলছিলাম মাথাটা কি স্যার? পানির দিকে তাকানো না স্যার? যে বলছিলাম এগুলো কি স্যার? পানি। তাহলে মাথার কার দিকে তাকানো?
তাহলে পানির আকর্ষণ করে না করে না? ওই যে এটাই বলছি যে সে হচ্ছে পোলার, সে পানি আকর্ষী। পোলার নাম শুনছো তোমরা কখনো? তোমরা পড়ছো কেমিস্ট্রিতে, বোধহয় পোলার পড়ছো তাই না? পোলারিটি। আর লেজ, লেজ গুটে পালায়, তার মানে পানিরে পছন্দ করে না ভয় পায়? সে হচ্ছে পানি বিকর্ষী, নন পোলার। যে নন পোলার সে তো পানি বিকর্ষী। মেরু, ওই যে পজিটিভ নেগেটিভ মেরু হয়, এটা আমরা পোলার বলি। আর গ্লিসারলটা কই থাকে? এই মাথা আর লেজের মাঝখানে, এটাই বলতে ফসফেট এবং ফ্যাটি অ্যাসিডের মাঝখানে। আমি লিখছিও দেখো এটার মাঝখানে। বুঝতেছো আমার কথা? গেল এগুলো। এখন ফসফোলিপিড বাই লেয়ারে এটাকে বলা হয় এমপিফেটিক। কি বলা হয় স্যার? এমপিফেটিক বলার একটা কারণ আছে। এমপি মানে বোঝায় উভয়, এমপি মানে কি বোঝায়? আচ্ছা বলো তো, এটার মধ্যে কি উভয়ধর্মী বৈশিষ্ট্য আছে না নাই? আছে। একটা অংশ পানির আকর্ষণ করে, আরেকটা অংশ পানিরে, তাহলে ও একই সাথে পানির আকর্ষণ করতে পারে। তাহলে একই সাথে কয়টা বৈশিষ্ট্য আছে? দুইটা। এই জন্য ওরে বলা হয় পানি আকর্ষী, পানি বিকর্ষী। এই জন্য ওকে বলা হয় এমপিফেটিক। কি ফেটিক স্যার? কথা বুঝতেছো? এই জিনিসগুলো যদি আমি তোমার বই থেকে দেখাই, আমি জাস্ট তোমার খেয়াল করো, বই থেকে এবার বই নাও, বই থেকে দেখাও, নোট দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে তোমাদেরকে আমি নোটটা দিয়ে দিব। তুমি নোট বই পড়বা, সাথে নোটটা দেখলে তোমার হয়ে যাবে। আর নোটের জন্য আমি দোকান বলে দেবো কোন দোকান থেকে প্রিন্ট করবো, ওখান থেকে ইচ্ছা করলে প্রিন্ট করে নিয়ে আসতে পারো, প্রবলেম নেই। তো 1 নম্বর পয়েন্ট, ক নম্বর পয়েন্ট আসো? ফসফেট বাইলে। এবার কি বোঝাবো না, খালি দাগাবো? বোঝানো তো হয়ে গেছে। তাহলে দাগ দাও 2 স্তর। কি দিয়ে তৈরি? ফসফোলিপিড। ফসফোলিপিড শব্দটা দাগ দাও। তারপরে দাগ দাও কয় অণু গ্লিসারল থাকে স্যার মনে আছে? 1 অণু। 1 অণু গ্লিসারল দাগ দাও। তারপরে দাগ দাও দুটি শব্দটা গোল দাগ দাও। নন পোলার ফ্যাটি অ্যাসিড দাগ দাও। তাহলে ফ্যাটি অ্যাসিডটা কি বলছিলাম মনে আছে? লেজ। তাহলে লেজ, লেজ শব্দটা দাগ দাও। আর তোমরা কি জানো হেড টেল মানুষ খেলে না? হেড টেল, টেল মানে কি? লেজ। লেজের আরেক নাম টেল, তাহলে বুঝি আমরা সবাই। আর ফসফেটটা কি বলছিলাম? লেজ না মাথা? মাথা। তাহলে পোলার ফসফেট শব্দটা দাগ দাও, মাথা শব্দটা গোল দাগ দাও। এগুলো লাগবে, যেহেতু এখানে অনেক এত স্টার দিলে আমার মাথা খারাপ হয়ে যাবে। বইয়ের মধ্যে খালি যদি স্টার 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 দেখো, আবার তা কারেন্ট গেলে দেখা যাচ্ছে তোমার সারা ঘরে খালি বাতি জ্বলবে স্টারে, আলোতে, তাই না? আলোয় আলোকিত হয়ে তোমার বাবা মা মুখ উজ্জ্বল করা লাগবে পরে। এত স্টার তো দেওয়া যাবে না। যেখানে স্টার বেশি হয়ে যাবে সেই জায়গায় এটা করবা, এইভাবে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে 5 স্টার দিয়ে রাখবা। তার মানে এই পড়াটাই কি স্যার অধিক গুরুত্বপূর্ণ, পুরোটা পড়া। কথা বুঝছো? গেল। আর ফসফেট হেড আর ফ্যাটি অ্যাসিডের মাঝখানে কি থাকে? এটা দাগানোর দরকার নেই, এটা আমরা বুঝতে পারতেছি যে মাথাটা থাকে উপরে, লেজটা থাকে নিচে, আর ঘাটটা হচ্ছে কি স্যার? গ্লিসারল। ঘাড় গ্লিসারল মিলে গেছে কিন্তু। আচ্ছা, এখন কোনটা কত পার্সেন্ট থাকে? স্যার লিপিড থাকে 40%। এটা পাশে একটা স্টার দাও, এটা আলাদাভাবে আমি শিখতে আসি। যে বললাম এটা কি দিয়ে তৈরি? ফসফোলিপিড। লিপিড থাকে 40 আর প্রোটিন থাকে 60%। ওটা পাশে স্টার দাও। প্রোটিন কত? 60, লিপিড কত? 40। আর ওই যে বলে মনে আছে স্যার কি ফেটিক? এমপিফেটিক। মনে আছে না? একটু দেখাইলাম কেন এমপিফেটিক? কারণ এর মধ্যে পানিগ্রাহী অংশ থাকে, পানি বিকর্ষী অংশ থাকে। ক্লিয়ার স্যার? ওকে, এগুলো দেখো শেষ গেল। এবার ফসফোলিপিড শেষ। এবার কি পড়বো বলো তো স্যার? প্রোটিন। কি পড়বো স্যার? মেমব্রেন প্রোটিন। ছোট্ট একটা পড়া, এটা দিয়ে আজকে আমাদের পড়া কমপ্লিট করছে, বাকিটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো আমাদের ফসফোলিপিডের মধ্যে কোষঝিল্লিতে 3 ধরনের প্রোটিন থাকে। কয় ধরনের প্রোটিন বলছি? 3 ধরনের। তো 3 শব্দটা দাগ দাও, এমসিকিউতে আসে, এটা 5 স্টার দিয়ে রাখা। কয় ধরনের প্রোটিন থাকে? 3 ধরনের। কি কি? 1 নাম্বার পয়েন্ট গোল দাগ দাও, ইন্টিগ্রাল প্রোটিন। 2 নাম্বার গোল দাগ দাও, পেরিফেরাল প্রোটিন। 3 নাম্বার গোল দাগ দাও, লিপিড সম্পৃক্ত প্রোটিন। দাগাও এটা, যেন আমি বুঝাইতেছি কোনটা দ্বারা কি বোঝায়। তোমরা তোমাদের প্রথম পত্রের ম্যাথের প্রথম পত্রের 10ম অধ্যায়, 9ম অধ্যায় 10ম অধ্যায় দেখছো? অধ্যায় খুলে খুলে অন্তরীকরণ যোগজীকরণ নাম শুনছো? যোগজীকরণ ইংরেজি নাম হচ্ছে ইন্টিগ্রেশন। কি গ্রেশন? ইন্টিগ্রেশন মানে হচ্ছে, আরো সহজ করে ধর, তোমার কাছে একটা গ্লাস আছে, কি আছে? এই গ্লাসটা তুমি হাত থেকে ছেড়ে দিলা, কি হয়ে যাবে? ভেঙে যাবে। এই জিনিসটা বলে অন্তরীকরণ। অন্তর মানে কি? ভাঙ্গা না স্যার? আর এই গ্লাসের টুকরাগুলো মিলে আবার গ্লাস বানাবা, এটা বলি আমরা কি? যোগজীকরণ। যোগজীকরণ মানে কি? ভাঙ্গে না, একসাথে জোড়া লাগায়। তো ইন্টিগ্রাল মানে হচ্ছে, ইন্টিগ্রাল প্রোটিন মানে হচ্ছে জোড়া লাগানোর প্রোটিন। যে প্রোটিনটা আমরা জানি কোষঝিল্লির স্তর কয়টা? দুইটা স্তর একসাথে জোড়া লাগায়। কি লাগায়? আমি ছবি দেখাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, এই যে প্রোটিনটা, বলতো এই বড় প্রোটিনটা এটা কি উপরের লেয়ারে আছে না নিচের লেয়ার, না 2 লেয়ারের মাঝখানে আছে? তার মানে সে 2টা লেয়ার একসাথে জোড়া লাগায় রাখছে। এটার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তুমি বিশ্বাস না করলে দেখা আছে কিনা ইন্টিগ্রাল প্রোটিন। আরেকটা প্রোটিন যেটা খালি একটা লেয়ারের মধ্যে থাকে, দেখো খালি একটা লেয়ারে আছে, ওইটারে আমরা বলি কি প্রোটিন স্যার? না, গ্লাইকোপ্রোটিন না, ওইটা না, দাঁড়াও। আরেকটা আছে পেরিফেরাল প্রোটিন, খালি একটা লেয়ারের মধ্যে আছে। গ্লাইকোপ্রোটিন পরে আসতেছে। খালি কয়টা লেয়ারে আছে স্যার? এটা কি উপরে লেয়ারে গেছে স্যার? না, খালি এখানে আছে। এটার আমরা কি প্রোটিন বলি? তোমরা কি জানো পেরিফেরাল শব্দের অর্থ কি? মানুষ বলে প্রান্তীয় এলাকার মানুষ বলে না, গ্রাম এলাকার মানুষ, ওইটারে পেরিফেরি বলে। জানো এটা ইংরেজি শব্দ? পেরিফেরি শব্দ অর্থ কি? প্রান্ত বোঝায়, গ্রাম এলাকা প্রান্ত বোঝায়। তোমরা কি পেরিফেরিতে আছো না সেন্ট্রালে আছো? জামালপুর সদরটা সেন্টার না? তা গ্রামের যে মেলান্ধ বা মাদারগঞ্জ ওইদিকে যে গ্রামগুলো আছে, ওই গ্রামগুলো হচ্ছে কি স্যার? পেরিফেরি। তো পেরিফেরাল মানে হচ্ছে এক সাইডে থাকবে, দুইটার মধ্যে একসাথে থাকবে না। এই প্রোটিনটা কি উপরের লেয়ারও ছিল, নিচের লেয়ারে, কিন্তু পেরিফেরাল প্রোটিন খালি কয় লেয়ারে থাকবে? এক লেয়ার। এই জিনিসগুলো তোমার এখানে দেওয়া আছে। তাহলে দাগ দাও ইন্টিগ্রাল প্রোটিন। দাগ দাও উভয় সারফেস শব্দটা দাগ দাও। সারফেস মানে কি জানো? তল।
তার মানে সে কি একটা লেয়ার আছে না দুই লেয়ারে আছে? তার মানে উভয় লেয়ারে আছে, এটারে বলছে উভয় সারফেসে। আর পেরিফেরাল, এটার আরেক নাম কি প্রোটিন? বাহ্যিক প্রোটিন। এটা একটা সারফেসে থাকে, এমনকি হালকা ভাবে লাগানো থাকে। কিভাবে লাগানো থাকে? ফর এক্সাম্পল আমি যদি তোমার বলি যে আমার কাছে একটা কলম আছে বা একটা রড আছে, এই রডটারে আমি একটা দেয়ালের সাথে লাগাইলাম। কয়টা দেয়ালের সাথে? তো বলো তো, এটা ভালো করে মোস্তামুস্তি করলে রডটা খুললে আসবে না আসবে না? এখন ধরো আমি এই দেয়ালও ছিদ্র করলাম, এই দেয়ালও ছিদ্র করলাম, দুই দেয়ালের মধ্যে রডটা ঢুকাই দিলাম, এবার তুমি আর খুলতে পারবা এটারে? তাহলে যেটা এক লেয়ারে লাগানো থাকে এটাকে ভালোভাবে লাগানো থাকে না হালকাভাবে লাগানো থাকে? আর যেটা দুই লেয়ারে লাগানো থাকে এটা একদম শক্তপোক্ত ভাবে লাগানো। তাহলে পেরিফেরাল এটা খালি এক লেয়ারে থাকে, এই জন্য এটা হালকাভাবে হালকাভাবে শব্দটা দাগ দাও। এটা দেখলে কোন প্রোটিন দেখাই দিবা? পেরিফেরাল। আর উভয় সারফেস দেখলে কোন প্রোটিন দেখাই দিবা? ইন্টিগ্রাল। কথা বুঝতে পারছো? লাস্ট, লিপিড সম্পৃক্ত প্রোটিন। কি প্রোটিন স্যার? তার মানে সে কই থাকে জানো? লিপিডের মাঝখানে মাঝখানে ঢুকে থাকে। ওই প্রোটিন দুটো তুমি দেখতে পারবা, বাট লিপিড সম্পৃক্ত প্রোটিন দেখা যাবে তুমি যখন ছবি আঁকবা, ছবির মধ্যে তুমি এটা দেখাইতে পারবা না। তো এটা কই থাকে দাগ দাও? সে হচ্ছে লিপিড কোরে সম্পৃক্ত থাকে। লিপিড কোর শব্দটা দাগ দাও। কোর মানে বোঝায় ছিদ্র, লিপিডের মাঝখানে ছিদ্র হইয়া ভিতরে ঢুকে থাকে। ওই যে ডিমের কেসের মধ্যে যেমন ডিম ঢুকানো থাকে, ওই রকম ভাবে ঢুকানো থাকে। তো এটা তোমার দেখানো লাগবে না। তাহলে তুমি যখন ছবি আঁকতে যাবা, ছবিটা কিভাবে আঁকবা আমি বলি। এই যে ছবিটা অনেক বিশাল একটা ছবি দেখা যাইতেছে না, এই যে ডট ডট দিয়ে রাখছে না স্যার, এই ডট ডট তোমার দেওয়া লাগবে। তুমি কি আঁকবা? এই গোল গোল করে। আমি আচ্ছা এখানে আমি বই না বললে আমি একটু আইগা দেখাই নাকি? ওইটা তোমার জন্য বেটার হবে, কারণ তোমার তো আঁকতে হবে। কয়টা বাজে স্যার? 6টা। 10 মিনিট বেশি পড়লে সমস্যা হবে কোনো? প্রাইভেট তো নাই পড়ে, আছে কারো? আচ্ছা দেখো, খেয়াল করো, একটা গোল বল, একটা গোল বল, এইভাবে ফার্স্টটা গোল বলগুলো দিয়ে দিবে। কথা বুঝতে পারতেছো? দেওয়ার সময় একটু সাবধান, দুই একটা মাঝে একটু ফাঁক রাখবা। কি রাখবা স্যার? কেন ফাঁক? ওই যে প্রোটিন গুলো আঁকা লাগবে, প্রোটিন আঁকার জন্য ফাঁকা রাখা লাগবে না? এখানে দিলাম, এবার এখানে একটু ফাঁকা রেখে দিচ্ছে। কি আঁকবে এই জায়গায়? প্রোটিন আঁকবে। তাদের মতো যে একবার বাঁকা করে দেওয়া লাগবে এমন না, দাও এভাবে একটু ফাঁকা রাখলাম, তারপরে দাও। ওদের মতো হুবো, ওরা 10টা বল আঁকছে, আমি গুইনা গুইনা 10টা আঁকবো, আবার তেল দিয়ে ছাপ দিয়ে আঁকবো, এইসব কাজকর্ম এসএসসিতে করছে, এগুলো এখন আর করা যাবে না। তুমি যা বুঝো, তুমি যা বুঝো তাই বলবা, তুমি যা জানো তাই লিখবা, একদম বইয়ের মতো হুবো। অনেক স্যারে দেখবা বলে যে মুখস্থ করো, একদম মুখস্থ। আমি আবারও বলি, বোঝার আগে পৃথিবীর একটা ওয়ার্ডও মুখস্থ করা যাবে না, বোঝার পরে পুরো পৃথিবী মুখস্থ করে ফেলো, আমি তোমার কিছু বলবো না। তো এইগুলো বুঝবা জিনিসটা কি। দেন তোমার প্রোটিন যে ওইটা কোন দিকে দেওয়া ছিল? ডান দিকে। তোমাকে ডান দিকে একা লাগবে, তো মন চলে তো বাম দিকে আঁকো, দিদি মন চলে মাঝখানে আঁকো, ওদের মতো আঁকা লাগবে জিনিসটা এমন। তো এইগুলো করতে যায় তোমরা পরীক্ষার হলে যা রাখতে পারো। দাও এটা আঁকো, আঁকো এদিক দিয়ে, সরি এটা আমি বাদ দিয়ে দিলাম কারণ এখানে আমি প্রোটিনটা আঁকবো। এটা আঁকো এদিক দিয়ে আরেকটা ক্ষেত্রে। ওকে, এবার লেজের ক্ষেত্রে, লেজের ক্ষেত্রে ওরা কেমনি দিছে স্যার? এরকম এরকম করে দিছে না স্যার? এগুলো করতে জানো, এগুলো করতে গেলে ছবিটা সুন্দর হবে না, কারণ পেন্সিল দিয়ে করবা না। পেন্সিল দিয়ে দেখবা মানে কলম দিয়ে আঁকতে মজা লাগে, পেন্সিল দিয়ে আঁকতে গেলে কেমন যেন ঘষা ঘষা হয়ে যায়, রাবার দিয়ে একটু ঘষা দিলে খাতা ছিঁড়ে যায় না। তো ওরা যেমনি আঁকছে এইভাবে আঁকবে না, তুমি যেটা করবা লেজ আঁকার সময় এইভাবে দিবে। দেখো আমি দিতেছি, নিজের মনের মতো করে দিবে, একটা লম্বা একটা ছোট, একটা ছোট একটা লম্বা, যেমনি মন চায় তেমনি দিয়ে থাকবে। আমি কি স্যার সুন্দর করে রাখছি? না স্যার, বেশি সুন্দর করতে গেলে দেখবো অসুন্দর হবে। যেটা বেশি যত্ন করে রাখতে যাবে দেখবে এটা তত তাড়াতাড়ি নষ্ট হয়। এত বেশি সুন্দর করার কোনো দরকার নেই। কত দূরে দিব? না দিলে নিয়ে আসবা ওনারে, আমি দেখে নেবো বাকিটা। আসছো, এবার কি করবা? ওকে দিছো এটা। আচ্ছা এদিক দিয়ে আরেকটা প্রোটিন দিয়ে দাও খালি, কোনো সমস্যা নেই, হয়েছে এতটুকু? আচ্ছা মন চাইলে আর একটু বাড়াইতে পারো, আর কিছু না। ছবি আঁকা শেষ। তুমিও ডট 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 এগুলো কিছু দেওয়া লাগবে না, ওই জায়গাটা কোষের বাইরে, এই জায়গাটা কোষের ভিতরে, এগুলো লেখার দরকার। এবার চিহ্নিত করা লাগবে। এটা কি বলি স্যার? হেড, ফসফেট হেড। শুধু হেড লিখবে না, ফসফেট হেড দুইটা লিখতে পারো, কোনো সমস্যা নেই, একটা লেখলেও হবে। কিন্তু পুরোটা লেখলে স্যার খুশি হবে, এতটুকু। এটা কি বলি স্যার? লেজ। কি লেজ? ফ্যাটি অ্যাসিড লেজ। শুধু লেজ লিখলে হবে, বাস ব্র্যাকেটে লিখে দেবে কি অ্যাসিড স্যার? ফ্যাটি অ্যাসিড। এটা আমরা কি বলি? হেড। এটা মূলত কি স্যার? ফসফেট। দুইটার মাঝখানে একটা খালি জায়গায় এরকম একটা ডট দিয়ে এই জায়গাটা কি দিয়ে দিবা স্যার? গ্লিসারল। গ্লিসারল। আচ্ছা লেখার সময় গ্লিসারলটা কিভাবে লিখবা জানো? এখানে না লেখা এদিকটা লিখবা, কারণ আমরা জানি গ্লিসারল কই থাকে? ওই দুইটার মাঝখানে। তো লেখার সময় ওইরকম লেখলে একটু সুন্দর দেখা যায়। আচ্ছা এই প্রোটিনটা এক সারফেসে না দুই সারফেসে আছে? তখন এটা আমরা কি প্রোটিন বলি? ইন্টিগ্রাল প্রোটিন। কি প্রোটিন? ইন্টিগ্রাল প্রোটিন। দেন এটা খালি এক সারফেস আছে, তার মানে কি প্রোটিন? পেরিফেরাল প্রোটিন। পেরি, আচ্ছা লেখো একটা লেখলে হলো পেরিফেরাল প্রোটিন। তারপরে আরেকটা প্রোটিন ছিল লিপিড সম্পৃক্ত প্রোটিন। কি করবা? এই মাঝখান দিয়ে হচ্ছে একটা দাগ দিবা, দাগ দিয়ে টান দিয়ে নিয়ে লিখে দেবা লিপিড সম্পৃক্ত প্রোটিন। যদিও তোমার বইয়ের মধ্যে দেখায় না লিপিড সম্পৃক্ত, কিন্তু তুমি যেহেতু তিনটাই পড়ছো তিনটাই দেখাবা, কিন্তু স্যার এইগুলো নিয়ে দোষ ধরবে না। কখনো আমি বলি দোষ ধরবে। তুমি কি করলা? এই লেজ টান দিলা, এটা কি স্যার লেজ না? এই লেজের মধ্যে টান দিয়ে লিখে দিলে এটা প্রোটিন হইলো। এটা তুমি লেজের যদি প্রোটিন লেখো তখন স্যার একদম কাটটা দিবে,
তোমার এই বড় প্রোটিনটার নাম কি ইন্টিগ্রাল, তুমি লিখে দিলে এটা পেরিফেরাল, তখন স্যার কাটটা দিবে। বা তুমি একটা খালি জায়গার মধ্যে নিছো, নিয়ে একটা লিখে দিলা লিপিড সম্পর্কিত, ওইটা স্যারে কাটবে। কোনগুলা কাটে? মেজর যে ভুল করো তুমি, যেটা একবারে ভুল ওইটা কাটা দিবে। কথা বুঝছো? আচ্ছা, এখানে একটা জিনিস দেখা যায়, ওইটা আমরা বলি গ্লাইকোকেলিক্স। কি কেলিক্স? আমরা যদি ওই পয়েন্টটা পড়ছি আমরা এখনো না। আর এখানে আর একটা পয়েন্ট দেখা যায়, ওইটা আমরা বলি ধরো কোলেস্টেরল। কি কোলেস্টেরল? ওই দুইটা আমরা পয়েন্ট পড়ি না, তোমরা বললাম এখন পড়াই দিব, বলো পড়াবো কিনা? বাজে কথা 4, আমার 6 মিনিট লাগবে পড়াইতে, বেশিক্ষণ লাগবে না, বললে পড়াই দিব। আচ্ছা ঠিক আছে, ওকে আসো তাহলে কোলেস্টেরলে আসো। স্যার এই যে মেমব্রেন প্রোটিনের কাজ লাগবে না, মেমব্রেন প্রোটিনের কাজ লাগবে না। তো গ্লাইকোকেলিক্স জিনিসটা কি? কি কেলিক্স স্যার? আচ্ছা, তো এটার থেকে দাগানোর আগে আমি তোমাকে ওই থেকে, ওখানে সব গোছানো আছে, এটা পড়াইতে মজা আর কিছুই না। কি কেলিক্স? এই যে গ্লাইকোকেলিক্স। আসো একদম সহজ করে দেখাই, দেখো এই যে গ্লাইকোকেলিক্স লেখা আছে কিনা। তো দেখো কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মানে কি জানি আমরা সবাই জানো, কার্বোহাইড্রেট মানে যে শর্করাটা জানো, কার্বোহাইড্রেট এটা ইংরেজি নাম, বাংলা নাম শর্করা, প্লাস প্রোটিন। শর্করা আর প্রোটিন মিলে তৈরি হয়ে যায় গ্লাইকোপ্রোটিন। কি প্রোটিন স্যার? গ্লাইকো মানে বলছিলাম আমরা গ্লুকোজ বা শর্করা, আর প্রোটিন, তাহলে শর্করা প্লাস প্রোটিন মিলে কি হয়েছে? এবার আসো, কার্বোহাইড্রেট মানে কি? শর্করা, শর্করা মানে গ্লাইকো, লগে আছে কি? লিপিড। শর্করা প্লাস লিপিড মানে গ্লাইকো প্লাস লিপিড হয়ে যাবে কি? লিপিড। তাহলে এটা গ্লাইকোলিপিড, এটা সরি এটা গ্লাইকোপ্রোটিন, এটা গ্লাইকোলিপিড, দুইটা মিলে জিলে হয়ে যায় গ্লাইকোকেলিক্স। বুঝছো কথা? কি বুঝতে পারছো? তাহলে দেখো দুইটার মধ্যে কমন একটা নাম আছে, এটার মধ্যে গ্লাইকো আছে, এটার মধ্যে কি আছে? আবার এইটার মধ্যে গ্লাইকো, মানে কিসের সরাসরি? গ্লাইকো সরাসরি। গ্লাইকো মানে কি? শর্করা। তুমি কি জানো চিনি যে একটা শর্করা? চিনি, সুক্রোজ, ডাইস্যাকারাইড, এটা দুইটা শর্করা মিলে তৈরি, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। নাম শুনছো? আপাতত এগুলো জানার দরকার নেই। এই জন্য বলছে গ্লাইকোকেলিক্স মূলত একটা চিনির স্তর। কিসের স্তর? কারণ এটার মধ্যে বেশি কি থাকে? শর্করা থাকে, চিনি থাকে, শর্করা থাকে। আচ্ছা, এবং এই কার্বোহাইড্রেটটা এটা কই থাকে? এটা কি ভিতরে থাকে না বাইরে থাকে? এটা সব সময় বাইরের দিকে থাকে। কোন দিকে থাকে? বিশ্বাস যদি না হয় ছবির দিকে তাকাও, এই যে ছবিটার দিকে তাকাও, দেখো স্যার গ্লাইকোকেলিক্স না স্যার? এই যে গ্লাইকোপ্রোটিনের ছবি দেওয়া আছে, দেখো তো। আমরা বলছিলাম কি এটা কোন দিক? কোষের ভিতরের দিক। আর এটা কোষের কোন দিকে? যে লেখা আছে বাইরের দিক, এটা ভিতরের দিক, আর ওটা কোন দিক? তাহলে দেখো তো গ্লাইকোলিপিড, গ্লাইকোকেলিক্স এগুলোকে কোষের ভিতরটার দিকে দিছে না বাইরের দিকে দিছে? তুমি ছবি আঁকার সময় তুমি যদি এটারে ভিতরের দিকে আঁকা দাও এরকম করে, তখন স্যারে কাইটা দিবে। কথা বুঝতে পারতেছো? এই জিনিসগুলো মাথা রাখা লাগবে। তাহলে গ্লাইকোকেলিক্স এটা বাইরে থাকে না ভিতরে থাকে? এটা কিসের স্তর স্যার? চিনির স্তর। কিসের স্তর? তাহলে মেইন বই থেকে আবার দাগায় ফেল, গ্লাইকোকেলিক্স দাগ দাও, চিনির স্তর। এটা পাশিষ্টাতে ড্যামসিকেতে আসে। নিচের কোনটা কোষ ঝিল্লির চিনির স্তর? গ্লাইকোকেলিক্স। কি কেলিক্স? এখন আসো ওই যে দাগ দাও, কার্বোহাইড্রেট শব্দটা দাগ দাও, ফসফোলিপিড দাগ দাও, গ্লাইকোলিপিড শব্দটা গোল দাগ দাও। তাহলে কার্বোহাইড্রেট মানে কি জানি আমরা? শর্করা মানে গ্লাইকো, আর লিপিড মানে তো লিপিড। তাহলে গ্লাইকো প্লাস লিপিড হয়ে গেছে কি? লিপিড। এবার দাগ দাও, প্রোটিন দাগ দাও, কার্বোহাইড্রেট দাগ দাও। আমরা জানি কার্বোহাইড্রেট মানে কি? গ্লাইকো মানে শর্করা, আর প্রোটিন মানে প্রোটিন। তাহলে গ্লাইকো প্লাস প্রোটিন মিলে কি হয়ে যাবে? এটা তো অলরেডি একবার ব্যাখ্যা করছি। আর গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড দুইটারে একসাথে বলা হয় ব্র্যাকেট দাও গ্লাইকোকেলিক্স। পাশিসটা দিয়ে রাখো, ক নম্বরে আসে? গ্লাইকোকেলিক্স কি? গ্লাইকোকেলিক্স কি? গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড দুইটারে একসাথে কি বলে স্যার? এবং এটা সবসময় কি বাইরের দিকে থাকে না ভিতরের দিকে থাকে? আমি তোমাকে আমাকে বলো, আমি যে নোটে লিখছি, নোটে কি বইয়ের বাইরে কিছু লিখছি? বইয়ের বাইরে কিছু লিখে না, বইয়ে যা আছে তাই লিখছি। পয়েন্ট কোলেস্টেরল, তোমরা সবাই কোলেস্টেরল নাম শুনছো, লিপিড নাম শুনছো না স্যার? লিপিড। তো কোলেস্টেরল দুই প্রকার হয় সহজ কথায়। আমি এখন যে কথাগুলো বলবো এগুলো মুখস্থ করার দরকার। মুখস্থ করবো কোন জায়গাটা? যেটা বইয়ের মধ্যে লেখা আছে ওইটাই। তোমরা জানো কোলেস্টেরল দুই প্রকার, এইচডিএল নাম শুনছো, এলডিএল নাম শুনছো, তাই না? হাই ডেনসিটি লিপোপ্রোটিন, লো ডেনসিটি। এইচডিএল যেটা হাই ডেনসিটি, এটা ভালো ভালো লিপোপ্রোটিন বলে, তাই না? আর এলডিএল এটা হচ্ছে খারাপ লিপোপ্রোটিন। ওইটা যদি দেহের মধ্যে জমে তখনই আমাদের হার্ট স্ট্রোক, তারপরে হচ্ছে ভুল বলছি, হার্ট অ্যাটাক অথবা ব্রেন স্ট্রোক। গ্রামের মানুষ এই ভুলটা বেশি করে, হার্ট অ্যাটাক করে হার্টের সাথে, আর স্ট্রোক বলে ব্রেনের সাথে। তো ব্রেন স্ট্রোক অথবা সংক্ষেপে যদি কখনো কেউ স্ট্রোক বলে তাহলে ওটা কারে বোঝাবে? ব্রেন স্ট্রোক। আর অ্যাটাক যদি বলে এটা কার সাথে হবে? হার্টের। তো এগুলোর কারণে নর্মালি হয়। তো আমাদের এই কোষঝিল্লিতে আমরা 4টা জিনিস পাইছিলাম, যদি তোমরা মনে থাকে, ফসফোলিপিড বাই লেয়ার পাইছিলাম 2টা লেয়ার। তারপরে পাইছিলাম হচ্ছে প্রোটিন, কয়টা প্রোটিন? 3টা। তারপরে কি পাইছিলাম স্যার? গ্লাইকোকেলিক্স, এটা চিনির একটা স্তর। আরেকটা জিনিস পাওয়া যায় কোলেস্টেরল। তো এই কোলেস্টেরলটা একটা লিপিড জাতীয় পদার্থ, এটা আমরা সবাই জানি, কারণ নামে তো শুনলেই বোঝা যায় এইচডিএল, হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এল মানে কি বোঝা স্যার? লিপোপ্রোটিন। তো লিপোপ্রোটিন মানে কি বুঝো? দেখো স্যার আমরা কালকে দেখছিলাম, হ্যাঁ গুড, লিপো মানে লিপিড, প্রোটিন মানে প্রোটিন। তার মানে লিপোপ্রোটিন মানে হচ্ছে লিপিড প্লাস প্রোটিন দুটো একসাথে আছে। তো এটা একটা কি? লিপিড হইলেও এটা ফ্যাট বা তেল না, এই শব্দটা একদম, এটা ফ্যাট অথবা তেল না, এটা হচ্ছে একটা স্টেরয়েড, এই শব্দটাকে দেখো। স্টেরয়েড জিনিসটা কি? ওই যে যারা হচ্ছে বডি বিল্ডিং করে,
দেহ বানায় দেখো না, ওরা দেখবে হাতের মধ্যে ইনজেক্ট পুশ করে, তাই না? তোমরা জানো এমনি এমনি কি এত মোটা শরীর হয়ে যায়? তোমার আমার হয় না কেন স্যার? তারা কিন্তু এই স্টেরয়েড জাতীয় ওষুধ কিন্তু দেহের মধ্যে নেয়। এখন আমাদের এই লিপোপ্রোটিন বা লিপিডের শ্রেণীবিভাগ আছে, নতুন বই না পুরাতন? আচ্ছা, লিপিডের শ্রেণীবিভাগ আছে তৃতীয় অধ্যায়, আমরা ওখান থেকে গিয়ে দেখবো। লিপিডের মধ্যে একটা আছে সরল লিপিড, একটা আছে যৌগিক লিপিড। এই সরল লিপিড দুই প্রকার হয়, তেল আর চর্বি। আচ্ছা, পেজ খোলো যায় দেখে আসো, তাইলে বুঝতে পারবা। যত নাম্বার পেজ খোলো সেটা হচ্ছে 126 নাম্বার পেজ। এই জায়গাটা খোলো, তাইলে বুঝবা যে স্টোরের জিনিসটা কই আসে। আমার কথা হচ্ছে একটা জিনিস আসতো, তুমি দেখবা এটা 126 বলছো, 126 থেকে লেখা আছে লিপিডের শ্রেণী বিভাগ। এখন এই লিপিড দেখো তিন প্রকার, সরল লিপিড, যৌগিক লিপিড আর হচ্ছে উদ্ভূত লিপিড। পাইছো? সরল লিপিড দেখো দুই প্রকার, স্নেহ আর কি মোম। স্নেহের মধ্যে আছে দেখো চর্বি এবং তেল, তাই না? তার মানে এটাই বলছে এই কোলেস্টেরল একটা লিপিড, তবে এটা চর্বি তেল না, তার মানে এটা সরল লিপিড না, এবং এটা যৌগিক লিপিড না। তাহলে এটা কি লিপিড? এটা হচ্ছে উদ্ভূত লিপিড। উদ্ভূত লিপিডের মধ্যে দেখো লেখা আছে স্টেরয়েড। কি লেখা আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা কোলেস্টেরল একটু ছবি দেখি। কোলেস্টেরলের ছবি কি আমার বই দেওয়া আছে কিনা? আছে, একটা ছবি দেওয়া আছে। সবাই 131 নাম্বার পেজ খোলো, কোলেস্টেরলের ছবিটা দেখে আসো। বলছো এই যে দেখো তো, এই কোলেস্টেরলের মধ্যে একটা ওএইচ আছে কিনা? এই ওএইচটার দিকে তাকাই, কিন্তু এটা আমার একটু পরে কাজে লাগবে। তাহলে কোলেস্টেরলের গঠনের মধ্যে একটা ওএইচ আছে কিনা? বেনজিন বলো এগুলা, তাই না স্যার? একটা ওএইচ আছে। আবার আগের জায়গায় চলে আসো, তাহলে কোলেস্টেরল দেখলাম। তাহলে এটা একটা লিপিড, বাট এটাকে তেল চর্বি জাতীয় লিপিড না স্টেরয়েড জাতীয় লিপিড? আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখছিলাম, আমাদের ওই যে ফসফোলিপিড বাইলেয়ারের দুইটা অংশ থাকে, একটা পানিরে আকর্ষণ করা, একটা অংশ পানিরে। একইভাবে কোলেস্টেরলের একটা অংশ পানিরে আকর্ষণ করা, আর একটা অংশ পানিরে। তো কোন অংশটা পানিরে আকর্ষণ করে? কোলেস্টেরলের একটা মাথায় কি গ্রুপ আছে? একটুকে আমি দেখাইছিলাম না স্যার, ওএইচ একটা গ্রুপ, ওই জায়গাটা পানিরে আকর্ষণ করে, তাহলে দেখবে এটা পানিগ্রাহী। আর বিপরীত জায়গাটা কি করবে? পানিরে বিকর্ষণ। তাহলে অন্য অংশ পানি বিকর্ষণ দেখানোর দরকার নেই, পানি আকর্ষী জায়গাটা মনে রাখো। ওএইচটা পানিরে আকর্ষণ করে, বাকি জায়গাটা পানিরে। এখন কথা হচ্ছে এটা কই থাকে দেখানোর দরকার নাই, এটা ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে থাকে। কোন অণুর ফাঁকে ফাঁকে? তো ফসফোলিপিড অণু কোনটা? এই যে আমরা জানি স্যার, এই লেয়ারটাই তো কি লিপিড, এই লেয়ারটাই কি লিপিড? ফসফোলিপিড। এটাও কি লিপিড? ফসফোলিপিড। কয়টা লেয়ার থাকে? দুইটা। এই অণুগুলোর ফাঁকে ফাঁকে এই যে কোলেস্টেরলের ছবি কই খুঁজে বাইর করে, এই যে দেখো কোলেস্টেরল লেখা আছে কিনা স্যার? তাহলে ফসফোলিপিডের মাঝখানে আছে না? তাহলে এটাই বলছে যে এগুলো কার মাঝখানে মাঝখানে থাকে? ফসফোলিপিডের মাঝখানে। দাগানো লাগবে না, আগের জায়গায় আসো। এখন এটা কই বেশি থাকে স্যার? কোলেস্টেরল বেশিরভাগ প্রাণী কোষে থাকে। কোন কোষে স্যার বলো তো? এই যে মেদ জমে যায়, গাছের মেদ জমে কোনোদিন না? পুরুষের মানে সহজ কথা, মানুষের মেদ জমে। তার মানে আমাদের দেহের মধ্যে কোলেস্টেরল জমা হয়। এই জন্য বলছে যেগুলো নর্মালি হচ্ছে প্রাণী কোষের কোষঝিল্লিতে বেশি থাকে। কার কোষঝিল্লিতে বেশি থাকে? প্রাণী কোষের কোষঝিল্লিতে। এই শব্দটা থাকবে। আচ্ছা, এখন আমার একটা শব্দ লাগবে, নিচের দিকে একটা কথাবার্তা লেখা আছে, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই শব্দটা রাখবো, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট মানে কি বুঝাই? আসো, এটা মানে কি বুঝাইতেছে? হ্যাঁ, কমানোর জন্য যেটা করা লাগে, যে চর্বি জাতীয় জিনিসগুলা এটা তোমারে কম খাইতে হবে। তবে এর মধ্যে চর্বি জাতীয় জিনিস আবার দুই প্রকার, একটা এলডিএল আর একটা হচ্ছে এইচডিএল। তোমার এইচডিএল জাতীয় খাবারটা বেশি খাইতে হবে, এলডিএল জাতীয় খাবারটা কম খাইতে হবে। বাছাই করে খাইতে হবে। প্রোটিন কম খাইতে হবে, প্রোটিন এবং লিপিড দুইটা মিক্স করে তো লিপোপ্রোটিন না, আমি তো কি প্রোটিন ছিল? লিপোপ্রোটিন। ওইটা একটু কমাই খাইতে হবে। আবার এটা ভাবার কারণ নাই যে তার মানে আমি শর্করা খাবার বাড়াই দিব। দেখবা ভাত খাইলে মানুষ মোটা হয়, তো শর্করা জাতীয় খাবার কিন্তু লিপিডে পরিণত হতে পারে, তখনও মানুষের দেহের মধ্যে চর্বি জমতে পারে। কথা বুঝছো? সবকিছু লিমিটের মধ্যে রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, ক্যালোরি নাম শুনছো না? কিলো ক্যালোরি। তো ধরো তুমি প্রতিদিন কাজ করো 2000 কিলো ক্যালোরি। কত কিলো ক্যালোরি? আর সহজ কথায় আমার ওজন কত জানো? গত 6 বছর ধরে আমি এসিসির সময় আমার ওজন ছিল 50, এখন পর্যন্ত ওজন 50 আমার আটকা পড়ে গেছে। তার মানে কি আমি খাবার দাবার খাই না? না স্যার, আমি প্রচুর খাবার দাবার খাই। তুমি কল্পনা করতে পারো না কি পরিমাণ রাক্ষসী। বুঝতে পারতেছো? আমার ব্যাচমেট, ও সরি রাক্ষস, ভালো কথা বলছে। আচ্ছা, আমার ব্যাচমেট যেখানে 1 প্লেট ভাত খাই, আমি ওখানে 1.5 প্লেট খাই, আবার রুটি খাই। বুঝতে পারতেছো? তাহলে আমি বলে মোটা হই না কেন? স্যার ধরো আমি 2000 কিলো ক্যালোরি খাইলাম সারাদিনে খাবার, আমার শ্রমের মাধ্যমে 2000 কিলো ক্যালোরি। আবার আমি দৈনিক পরিশ্রম করতেছি কত কিলো ক্যালোরি? 2000। যার কারণে দুইটা কাটাকাটি হয়ে যেতেছে, আমার মেদ বাড়তেছে। এখন ধরো তুমি খাও 500 কিলো ক্যালোরি, তাও তোমার পেট বাইরে যেতেছে কেন? তার মানে তুমি শুয়ে পয়সা কাটাইতেছো, তুমি এক বিন্দু পরিমাণ পরিশ্রম করো না। তোমার দেহে অতিরিক্ত কিলো ক্যালোরিটা চর্বি হিসেবে জমা হয়। তুমি খাইছো 2000 ক্যালোরির, কাজ করছো 1500 কিলো ক্যালোরি, বাকি 500 কিলো ক্যালোরি তোমার দেহে জমা হবে। বুঝতেছো? ওইটার কারণে হচ্ছে তোমাকে তোমার পরিশ্রম অনুসারে খাবার খাইতে হবে। বলো। লিপিড কোর মানে হচ্ছে ছিদ্র, লিপিডের ভিতরে ঢুকানো থাকে। সারফেস মানে হচ্ছে তল। হ্যাঁ, লিপিডের তলের ভিতরে ঢুকানো থাকে। আচ্ছা, নেক্সট আসো। এখন এখানে যেটা বলছে, আমরা কি পড়তে বলতেছিলাম? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এটা মানে কি দেখো, বলতে সেল সারফেস। সারফেস মানে কি? তল। তো কোষের যে তল আছে বা এই রুমের যে তল আছে, এটা দেয়ালটাই তো একটা তল, ফ্লোরটা একটা তল, ছাদটার একটা তল না? এই তলের ভেদ্যতা জিনিসটা হচ্ছে দাগ দাও পরিবর্তনশীল হয়। ভেদ্যতা শব্দটা দাগ দাও, পরিবর্তনশীল শব্দটা দাগ দাও।
তো ভেদ্যতা মানে বুঝো ভেদ করার ক্ষমতা। ভেদ্যতা মানে কি স্যার? তো কোনো কিছু ভেদ করার ক্ষমতাকে বলে ভেদ্যতা। তো আমি যদি বলি তোমরা এখন কোন দরজা দিয়ে আসছো, এই দরজাটা দিয়ে আসতো না। কালকে এসে যদি দেখো এই জায়গার মধ্যে এই দরজাটা নাই, দরজাটা এসে বসে দিক দেয়, পরের দিন এসে দরজা দিক দিয়ে না, দরজা এসে বসে এই দেয়ালে, তার মানে কি বুঝবা স্যার? দরজাটা পরিবর্তনশীল হইতেছে। তো কোষঝিল্লির মধ্যে যেটা দেখা যায়, এই লিপিড গুলা, তারপর হচ্ছে কোলেস্ট্রল গুলা, তারপর শর্করা গুলা এক জায়গায় থাকে না, এগুলো নড়াচড়া করে। কি করে স্যার? আজকে দেখছো লিপিডটা আছে কোন জায়গায়, আমি যদি আগের ছবিটা আসছে, আজকে দেখছো লিপিডটা আছে এই জায়গায়, কোলেস্ট্রলটা আছে এই জায়গায়, কালকে এসে দেখো কোলেস্ট্রল এসে বসে এই জায়গায়, পরের দিন এসে দেখছো এই জায়গায় এসে বসে। তার মানে এগুলো এক জায়গায় থাকে না, এগুলো কি করে স্যার? নড়াচড়া করে। এই নড়াচড়ার পদ্ধতিকে বলা হয়, নড়াচড়া মানে কি মুভমেন্ট না, এটারে বলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। একজনের জায়গায় আরেক জায়গায়, মানে ওর জায়গায় ওরে দিয়ে দিলাম, ওর জায়গায় ওর এসে বসে, এটারে কি বলে স্যার? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তো এমসিকিউতে আসে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, এটা কার দেখা যায়? কোষঝিল্লি না কোষ প্রাচীরের? কোষঝিল্লি। কার স্যার? তো এরপরে জায়গাগুলো আমরা দাগাবো না, আমি এই জিনিসটা ব্যাখ্যা যে করলাম যে নড়াচড়া করে, এটাই বইয়ের মধ্যে লেখা আছে, দেখো আমি পড়ি। এতে বোঝা যায় সারফেস এলাকা এবং এর উপাদান উভয় কি যোগ্য। তার মানে এই সারফেস এলাকায় যে উপাদানগুলো, মানে শর্করা, তারপরে প্রোটিন ছিল, ফসফেট, বাইলে ছিল, এগুলোকে জায়গার মধ্যে থাকে না, নড়াচড়া করে, এটাই বলছে পরিবর্তনশীল। তারপরে কি বলছে দেখো, ফ্লুইড মোজাইক মডেল অনুসারে, মানে যারা ফ্লুইড মোজাইক মডেল প্রবর্তন করছে ওনারা বলছে এই পরিবর্তনশীলতা সম্ভব। তো কেন সম্ভব? কি বলছে? এই মডেল অনুসারে প্রোটিন এবং গঠন উপাদান সমূহকে কি ধরা হয় না, তাহলে দেখবে এগুলো এক জায়গায় ফিক্সড থাকে না। এগুলো কি করে স্যার? এই কথা এক কথায় বারবার ঘুরে ফিরে বলছে, এগুলো নড়াচড়া করে, এগুলো স্থির থাকে না। বরং কি মনে হয় এরা কিসে বেশি থাকে? কালকে বলছিলাম স্যার, দেখতে কি আইসবার্গ মনে হয়েছিল না, যে বরফগুলা কার মধ্যে বেশি থাকে? পানির মধ্যে বেশি থাকে। একেবারে এখানে মনে হয় প্রোটিনগুলা কার মধ্যে বেশি আছে স্যার? ওই যে আমরা বলছিলাম এটা কি স্যার? প্রোটিন। তারপরে এটা কি স্যার? আর কই প্রোটিন আছে, যে এটাও প্রোটিন। আর এই যে গোল গোল বলগুলো আর লেসগুলো, এগুলো কি স্যার? লিপিড। ফসফোলিপিড। তো ফসফোলিপিড বেশি নাকি প্রোটিন বেশি? ফসফেট। তখন কি মনে হয় প্রোটিনগুলা লিপিডের মধ্যে ভাসতেছে। তো এই যে ভাসে বরফ, সমুদ্রের মধ্যে বরফগুলা ভাসে, আর সমুদ্রের মধ্যে যে বরফগুলা ভাসে, এগুলো কি এক জায়গায় থাকে না, নড়াচড়া করতে পারে? তোমার কাছে কি সমুদ্রে পানির ঢেউ আসলে কি এগুলো নড়াচড়া করে না? ওই জিনিসটা এখানে ঘটে, এটাই বলছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কি মুভমেন্ট? এরপরে বাকি আর কিচ্ছু দেখানোর দরকার নেই, চলে আসো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এতক্ষণ আমরা কি বলছি? ভৌত গঠন। কি গঠন? ভৌত গঠন। এবার আমি একটু রিটেন নিয়ে কথাবার্তা বলি। তোমরা যে ভুলটা করো, পরীক্ষায় আসবে যে উদ্ভিদে কোষ প্রাচীরের ভিতরে প্রোটোপ্লাজমের বাইরে একটা পাতলা ঝিল্লি থাকে, উদ্দীপকে দিয়ে দিছে এটা। তোমার ছোট গ নাম্বার প্রশ্ন বলছে, উক্ত ঝিল্লিটির, কি বলছে স্যার? উক্ত ঝিল্লিটির গঠন ব্যাখ্যা করো। উক্ত ঝিল্লিটির গঠন ব্যাখ্যা করো। তোমরা কি করো জানো? লেখো যে একের ছোট গ, লেখে আবার কি লেখো? তোমরা লেখো যে নিচে উক্ত ঝিল্লিটির গঠন ব্যাখ্যা করা হলো। লেখো কি নিয়ে কথাটা? তুমি কি স্যারের কি আদেশ দিলে স্যার নিচে যান? তোমার কাছে কি মনে হয় এই কথা লেখলে স্যার তোমার নাম্বার দিব? ওই দিন যদি স্যারের বউর সাথে ঝগড়া হইতে পারে, তাহলে তো আরো আগে কেস। তুমি ধৈর্য কইতেছো স্যার নিচে যান। সৃজনশীল লেখার একটা সিস্টেম আছে স্যার। সৃজনশীল লেখার সিস্টেম কি? একটা সৃজনশীলে কয়টা অংশ থাকে নরমালি? 4টা অংশ, সবাই জানো। কি কি? জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, আর উচ্চতর দক্ষতা, তাই না? উচ্চতর দক্ষতা। তো এখন আমি কোন প্রশ্ন আছে? ছোট নাম্বার প্রশ্ন। তার মানে এটার কয়টা পার্ট থাকবে? 3টা পার্ট। অনুধাবনের 2টা পার্ট, তো প্রয়োগের 3টা পার্ট। ফার্স্টে তোমার এক কথায় একটা অ্যান্সার দিতে হবে। এক কথায় অ্যান্সার হবে উদ্দীপকের। কি স্যার? উদ্দীপকের ঝিল্লিটি হলো কোষঝিল্লি। তুমি কি জানো স্যার এই কথাটা লেখার কারণে তুমি 1 নাম্বার পেয়ে গেছো? আর কিচ্ছু যদি না লেখো, এই সৃজনশীল আর কিচ্ছু না লেখো, তুমি বাইরে আইসা পড়ো 1 নাম্বার পাবো। কিন্তু ওই কথাটা যদি লেখো, নিচে উদ্দীপকের ঝিল্লিটার ব্যাখ্যা করা হলো, তোমার নাম্বার দিবে। তো তোমরা যদি কিছু না লেখো, একটা সৃজনশীলের 4 নাম্বার পাইতে পারবা। কত নাম্বার? সহজ টেকনিক। একটা সৃজনশীলের 4 সহজ টেকনিক। তোমার পোলা পানে দেখবা ফুল প্রশ্ন কোনোদিন দেখাবে না। তুমি পারো নাই, তোমার ফ্রেন্ডে তোমার ফুল প্রশ্ন দেখাবে, কিন্তু তুমি যদি জ্ঞানমূলক প্রশ্নটার অ্যান্সার জিজ্ঞেস করো, এটা কিন্তু কইয়া যায় না, কয় না? একটু 2-3 বার জিজ্ঞেস করা লাগে আর কি। অনেকে আবার মুখ তো কালো করে রাখে, তো একটু বারবার গুতা দিবে আর কি, যে এই ঝিল্লিটা কি ঝিল্লি, কস না। তখন কোষ ঝিল্লি, তখন তুমি লিখে দিবে উদ্দীপকের ঝিল্লিটা হচ্ছে কোষ ঝিল্লি। 1 নাম্বার, কিচ্ছু লেখার দরকার নেই। এখন তুমি কেমনে বুঝছো? তুমি আমরা তো কেউ থেকে দেখে লিখে ফেলতে পারো কোষ ঝিল্লি, তুমি তো দেখিয়ে রাখছো, মানে তুমি কেমনে বুঝলে এটা কোষ ঝিল্লি? এবার তোমার এখানে একটা গ্যাপ দেওয়া লাগবে, একটু গ্যাপ। এই গ্যাপ মানে ওই অ্যান্সারটা হচ্ছে জ্ঞানের অ্যান্সার। এখন যে অ্যান্সারটা করবে এটা হচ্ছে অনুধাবনের অ্যান্সার। মানে উদ্দীপকের ঝিল্লিটাতে কোষ তুমি কেমনে বুঝছো? আমি কেমনে বুঝছি? উদ্দীপক একটা কথা বলে দিছিল যে কোষ প্রাচীরের ভিতরে আর প্রোটোপ্লাজমের বাইরে যে পাতলা ঝিল্লি থাকে, তুমি ডেফিনেশন দিবা যে আমরা জানি, কথাটা আমি লিখলাম না, লেখতে টাইম যাবে। আমরা জানি যে উদ্ভিদের কোষ প্রাচীরের ভিতরে আর প্রোটোপ্লাজমের বাইরে পাতলা ঝিল্লি সদৃশ একটা আবরণ থাকে, যেটা সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে কি রাখে? ঘিরে রাখে। ওই ঝিল্লিটারে কি বলে স্যার? কোষ ঝিল্লি। আর কোষ ঝিল্লির একটা আদর্শ মডেল হচ্ছে কি?
ফ্লুইড মোজাইক মডেল। তাহলে তুমি বুঝতে পারছো কেন উদ্দীপকটা কেমনে হয়েছে যে কোষ ঝিল্লি, এটা হচ্ছে অনুধাবন। এবার অনুধাবন লেখছো, লেখার পর আবার একটা গ্যাপ দিবা, গ্যাপ দিয়ে এবার লেখবা স্যার নিচে কোষ ঝিল্লির কি স্যার ফ্লুইড, হ্যাঁ ফ্লুইড মোজাইক মডেল ব্যাখ্যা করো না, ফ্লুইড মোজাইক মডেল ব্যাখ্যা। এবার লেখলার কোনো সমস্যা নাই। এবার আইসা ফ্লুইড মোজাইক মডেল অনুসারে 1 নাম্বার পয়েন্ট কি লিখবা স্যার, কি থাকে ফসফোলিপিড বাইলেয়ার। এবার এটা ফসফোলিপিড বাইলেয়ার মধ্যে কি কি থাকে তোমরা জানো, একটা মাথা থাকে হেড, তাই না স্যার, তারপরে 2টা লেজ থাকে, তারপরে গ্লিসারল থাকে, মাথাগুলা পানির আকর্ষণ করে, লেজগুলা পানির বিকর্ষণ করে, প্রোটিন থাকে এত %, লিপিড শেষ, আর কিছু লেখার দরকার নেই। এবার 2 নাম্বার পয়েন্ট, 2 নম্বরে কি লিখবা স্যার, প্রোটিন, তাই না স্যার। হ্যাঁ, তো আমাদের এখানে কয় প্রকার প্রোটিন থাকে, 3 প্রকার প্রোটিন থাকে। 3 প্রকার প্রোটিন কি কি, ক নাম্বার, ক দিয়ে লিখবা, যেহেতু ওইটা 1 2 দিয়ে লেখছো, এটা লিখবা ক দিয়া। ইন্টিগ্রাল প্রোটিন কাকে বলে লিখবা, তারপরে খ নাম্বার পেরিফেরাল প্রোটিন কাকে বলে লিখবা, সেগুলো লেখার পর 3 নাম্বার। আর কি থাকে, গ্লাইকোলিপিড, এবার লিখবা গ্লাইকোলিপিড একটা চিনির স্তর, ওটা কি কি মিলে তৈরি হয়, গ্লাইকোলিপিড প্লাস আর কি গ্লাইকোপ্রোটিন, দুইটার একসাথে কি বলি, গ্লাইকোলিপিড। বুঝতেছো রিটেন লেখা সিস্টেম। আবার এইটা করতে যাইও না যে এটা জ্ঞানের অ্যানসার, তাহলে আমি দিয়ে লিখি জ্ঞান সমান, তারপর আবার লিখতে যাই অনুধাবন সমান, স্যার কি এত বোকা তুমি জ্ঞান অনুধাবন লিখে দেওয়া লাগবে না, তুমি একটা গ্যাপ দিবা, গ্যাপ মানে তুমি এগুলা করলে নাম্বার ভালো পাবা, সবার চাইতে একটু ইউনিক হইতে হবে। কথা ক্লিয়ার গেল, এই হচ্ছে রিটেনের সিস্টেম স্যার। আমরা আবার আগে থেকে আসছি। এখন এতক্ষণ বলছি ভৌত গঠন, তো ভৌত গঠন কিন্তু রিটেনে আসবে, ডাব্লিউ লিখে রাখো, আমি ওটা লিখতে মনে নাই, কালকে বলছিলাম যে কোষ দিলে ভৌত গঠন, ওখানে ডাব্লিউ লিখে গোল থাকতো, এরকম ডাব্লিউ লিখে গোল থাকতো, মানে রিটেনের প্রশ্ন থাকবেই থাকবে এটা রিটেন, কোষ দিলের ভৌত গঠন। এবার আসো রাসায়নিক গঠন, মানে আসলে কি কি যৌগ দিয়ে তৈরি, কি কি, তো আমি আবার বলতেছি এখান থেকে পড়লে তোমার কাছে সব অগোছালো মনে হবে, আমি এখান থেকে দাগাই দিব, বাট পড়াবো কোথা থেকে বলছি, পিডিএফ থেকে। ধরো আমি পিডিএফে চলে যাই, এই যে রাসায়নিক গঠন, আমরা ভৌত গঠন বলছি, আবার কি গঠন, রাসায়নিক গঠনটা ফ্লিপ পপ মোমের নিচে দেওয়া আছে। তো রাসায়নিক গঠনে মজার বিষয়, কালকে যখন ফসফোলিপিড বাইলেয়ারের জায়গাটা পড়তেছিলাম তখন দেখছিলাম প্রোটিন কত % থাকে, প্রোটিন ছিল 60%, আর লিপিড ছিল কত %, 40%। বাট এই পেজের মধ্যে আছে, বইয়ের মধ্যে আছে, এই পেজের মধ্যে আবার প্রোটিনের মানটা চেঞ্জ করে ফেলছে। স্যার এইগুলো হচ্ছে আমাদের জ্বালা আর কি, একই মান এক জায়গায় একইভাবে দিয়ে রাখে, তখন আমরা মুখস্থ করা লাগে। তবে একটু সহজ আছে, কেন দেখো প্রোটিন কত % বলছিল, এখানে অন্তত 60 মানটা তো আসে না, নাই 60 থেকে 80 মিলছে তো মোটামুটি। তাহলে পরীক্ষা অপশন যেটা থাকে এটা দেখাবা। এখন তোমার প্রশ্ন, স্যার যদি 2টা থাকে, না স্যার 2টা থাকবে না, আর যদি 2টা থাকে তাহলে ওই স্যারের প্রতি ধিক্কার, আমার কিছু আর বলার নেই, বুঝছো আমার কথা। আর লিপিড কত % থাকে বলছিলাম, তো এখানে এসে দিয়েছে 20 থেকে 40%। তাহলে এগুলো রাসায়নিক গঠন মানে কি, এটা আসলে কি কি যৌগ দিয়ে তৈরি। আচ্ছা গেল, তবে লিপিড 20 থেকে 40% থাকলেও লিপিড হচ্ছে মোট শুষ্ক ওজনের 75%। কত %, নর্মালি লিপিড কত %, 20 থেকে 40, কিন্তু কোষ ঝিল্লিটা তুমি শুকিয়ে ফেলো, কি করে ফেলো, মানে ওইটার মধ্যে কিছুই নাই, পানি টানি কিছু নাই, সব শুকিয়ে গেছে, তখন তুমি লিপিড পাবা কত %। কথা বুঝতে পারছো গেল। এখন লিপিড তো অনেক প্রকার হইতে পারে, ফসফোলিপিড, সালফোলিপিড, লিপোপ্রোটিন, পশ্চিম নামগুলো শুনছি না, কোনটা থাকে আমরা সবাই জানি স্যার ফসফোলিপিডটা থাকে, তাই না। লিপিড হিসেবে কোনটা বেশি থাকে স্যার, ফসফোলিপিড। কারণ ফসফোলিপিড টোটাল কয় ধরনের থাকে, এর মধ্যে 5 ধরনের ফসফোলিপিড থাকে, কারণ 5 ধরনের ফসফোলিপিডের নাম বইয়ে দেয় নাই, দিছে খালি 2টা, তার মানে ভালো হয়েছে, 5টা দিলে কয়টা মুখস্থ করা লাগতো, 5টাই। কি বললাম, থাকে প্রোটিন আর লিপিডের মধ্যে কোন লিপিডটা বেশি থাকে, এর মধ্যে ফসফোলিপিড আবার কয় ধরনের থাকে, এর মধ্যে স্যার সবচাইতে বেশি থাকে লেসিথিন, কোনটা স্যার, এটাই অর্ধেকের বেশি থাকে, এটাই অর্ধেকের। তো ওই যে বললাম 5 ধরনের থাকে, 5 ধরনের মধ্যে সরল প্রকৃতি, মানে গঠন সরল, যেমন আমি যদি তোমার বলে পানির গঠন কি সরল না জটিল, কত সুন্দর সরল গঠন, বাট বেনজিনের গঠন চিন্তা করো তো স্যার, চক্রাকার না স্যার। তো এটাই বলছে যে এই যে ফসফোলিপিড যে 5 ধরনের থাকে, এর মধ্যে সরল প্রকৃতির হচ্ছে একটা, কয়টা, বাকি সবগুলো হচ্ছে কি প্রকৃতির। আর সরল প্রকৃতিরটা নাম দেওয়া আছে, নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, কি অ্যাসিড, বাকি সাইডটা জটিল না, জটিলের মধ্যে একটা নাম দেওয়া আছে, কোনটা, বলছিলাম ওইটাই তো সবচাইতে বলছিলাম না। তাহলে কি কি আমি আবারও বলি, রাসায়নিক গঠনে কি কি পাবা, 2টা জিনিস, প্রোটিন, লিপিড। লিপিডের মধ্যে কোন লিপিডটা বেশি থাকে, ফসফোলিপিড আবার কয় ধরনের থাকে, 5 ধরনের, এর মধ্যে একটা হচ্ছে সরল, বাকি 4টা হইতেছে জটিল। সরলটার নাম ফসফোটাইডিক অ্যাসিড, নামের আগে যে ফসফো আছে, তাই না, তার মানে এটা ফসফোলিপিড এক ধরনের। আর এটা লেসিথিন, লেসিথিন যে আছে বিশ্বাস তো করানো লাগবে, তাই না। আমরা এখন একটু লেসিথিনে দেখে আসি আসলে লেসিথিন ফসফোলিপিড কিনা। ওই 3য় অধ্যায় লিপিডের অধ্যায়টা আবার খোলো, আগের জায়গায় 126 নম্বর পেজ না কত পেজ ছিল, খোলো 100, আমি যত নাম্বার পেজ বলবো 129 নাম্বার পেজ, নতুন বই 129 খুলছো, 129 নাম্বার পেজ, 129 খুলে দেখো একদম নিচের দিকে দেওয়া লেখা আছে যৌগিক লিপিড, লেখাটা লেখা আছে যৌগিক লিপিডের পর 1 নাম্বার পয়েন্ট লেখা আছে ফসফোলিপিড, পাইছো কিনা স্যার। এই ফসফোলিপিডের উদাহরণগুলো দেখো, দ্বিতীয় লাইনে পর তো কি কি, লেসিথিন, স্যাফালিন, প্লাজমা লুজেন, পাইছো না পাও নাই। তাহলে লেসিথিন একটা কি লিপিড,
ফসফোলিপিড। তো আমরা যে দেখে আসছি মেয়ে পছন্দ হয় নাই, আমরা এখন বিয়ে করবো না, আগে জায়গায় চলে আসছি। তো আমরা এখন এটা নিয়ে পিএইচডি করার কোনো দরকার নেই। আমার কথা একটা জিনিস আসছে, তা আসলে ফসফোলিপিড কিনা আমরা এটা দেখে আসছি। দেখে দেখে আসার সুবিধাটা কি জানো? একটু বেশি দিন মনে থাকবে, আর কিচ্ছুই না। তোমার এই বেশি দিন মনে রাখানোর জন্য আমি এরকম দৌড়াবো, যেই চ্যাপ্টারে পড়ো ওই চ্যাপ্টার নিয়ে জাস্ট দেখাই আনবো, মনে থাকবে। আর নইলে তোমার কখন মনে থাকতো? যদি সবগুলো চ্যাপ্টার পড়া থাকতো তখন তোমার কাছে লেসিদিন বললে কথা এটা ইজি জিনিস। তুমি তো লেসিদিন চিনুই না, জীবনে প্রথম দেখছো লেসিদিন। তো এটা নিয়ে আমার একটু টাইম দেওয়া দরকার না এটার, এই জন্য বলি এখন পড়াশোনা থাকবে ব্যাগ এবং তরণ সহকারে, হুদয় ব্যাগ লয়ে দৌড়াবা না। ওকে, আর কি থাকে? শুধু কি প্রোটিন লিপিডে থাকে না, পলিস্যাকারাইডও থাকে। কি থাকে স্যার? দাগাইও না পলিস্যাকারাইড, এখন তো দাগাম, বই থেকে তো দাগাই দিব। তো পলিস্যাকারাইড মানে কি? স্যাকারাইড মানে শব্দ তো কি জানো? স্যাকারাইড শব্দের অর্থ হচ্ছে শর্করা। স্যাকারাইড শব্দের অর্থ কি? তো শর্করা 4 প্রকার হয়, আমরা গত ক্লাসে একবার বলছিলাম। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, না অলিগোস্যাকারাইড একটা শব্দ আছে, আরেকটা আছে পলিস্যাকারাইড। কি স্যাকারাইড? মনোস্যাকারাইড হচ্ছে যেটা ভাঙলে আর কোনো শর্করা পাওয়া যায় না, মানে এক শর্করা। এটা কি শর্করা? তোমরা সবাই গ্লুকোজের নাম শুনছো, গ্লুকোজ বাংলার কিচ্ছুই পাওয়া যায় না, গ্লুকোজে পাবা। গ্লুকোজ বাংলা কি পাবা? গ্লুকোজ একটা মনোস্যাকারাইড। তারপরে সুক্রোজ নাম শুনছো কিনা স্যার? সুক্রোজ একটা কি স্যাকারাইড? ডাইস্যাকারাইড। এটা ভাঙলে 2টা শর্করা পাওয়া যায়, বলতে পারবা কোনটা কোনটা পাওয়া যায়? গ্লুকোজ, ফ্রুক্টোজ। তার মানে ফ্রুক্টোজ একটা আছে কি স্যাকারাইড বলো তো? মনো। মনো কারণ ডাই মানে কত? 2। ডাই কয়টা কয়টা মিলে হবে? 1 যোগ 1 মিলে 2 হয় না? তো সুক্রোজ 2টা শর্করা নিয়ে তৈরি, একটা গ্লুকোজ আর একটা, তো গ্লুকোজও মনোস্যাকারাইড, ফ্রুক্টোজও মনোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড এদের শর্করা থাকে 3 থেকে 10টা, মানে ওরে ভাঙলে কয়টা মনোস্যাকারাইড পাবা? আর পলিস্যাকারাইড 10-এর বেশি পাওয়া যায়। পলিস্যাকারাইডগুলো হচ্ছে সব বড় বড় শর্করা, ওই যে সেলুলোজ নাম শুনছো, স্টার্চ নাম শুনছো, গ্লাইকোজেন, এগুলো পলিস্যাকারাইড। তোর মধ্যে পলিস্যাকারাইডও থাকে, এটা পরীক্ষা আসে না। তবে আরএনএ ডিএনএ নাম শুনছো কিনা স্যার? আরএনএ কই থাকার কথা? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কই? ক্রোমোজোমে। ক্রোমোজোমে ডিএনএ আরএনএ থাকে না? ডিএনএ বেশি থাকে, আরএনএ খুব কম থাকে। তো আরএনএ থাকার কথা ওখানে, কিন্তু মাঝখান দিয়ে বেসার আইসা বসে কোষঝিল্লির মধ্যে। তবে সবার কোষঝিল্লি থাকে, একজনের কোষঝিল্লি থাকে। তার কোষঝিল্লি? পেঁয়াজের কোষ। তাহলে এখানে দেখো তো পড়া দেখতে একটা গোছানো মনে হয় না? এটা এখন আমরা কই থেকে পড়বো স্যার? কারণ আমরা দিন শেষে আমাদের সঙ্গীকে এই মেইন বই, আমরা মেইন বই থেকে পড়বো। তাহলে এবার দাগাই ফেলো, 1 নম্বর পয়েন্ট গোল দাগ দাও, প্রোটিন দাগ দাও, লিপিড দাগ দাও, 5 স্টার দাও, কারণ এমসিকিউতে 2টা আসে। তারপরে পলিস্যাকারাইড দাগ দাও, 4 থেকে 5% দাগ দাও। আচ্ছা, তারপরে পয়েন্টটা লাগবে না। দেন আসো কোষঝিল্লিকে যখন শুকাবা, শুষ্ক ওজনে লিপিড কত পার্সেন্ট বলছিলাম? 75, এটা 5 স্টার দাও। শুষ্ক ওজন শব্দ দাগ দাও। তাহলে কোষঝিল্লির শুষ্ক ওজনে কত পার্সেন্ট লিপিড? আর লিপিডের মধ্যে কোনটা বেশি থাকে বলছিলাম? ফসফোলিপিড। ফসফোলিপিড শব্দটা দাগ দাও। ফসফোলিপিড কয় ধরনের পাওয়া যায়? 5 শব্দটা গোল দাগ দাও, 5 স্টার দাও। এর মধ্যে সরলটার নাম কি দাগ দাও? সরলটার নাম হচ্ছে ফসফোডাইডিক, 5 স্টার দাও। এমসিকিউতে 80 বিদায় স্টার দিতে বলতেছে। দেন অন্য সাইডটা কি সরল না জটিল? তাহলে 4টি দাগ দাও, জটিল দাগ দাও। এখন জটিলের মধ্যে কোনটা সবচাইতে বেশি থাকে? তাহলে লেসিদিন দাগ দাও, 5 স্টার দাও। শেষ হয়ে গেছে। হয়েছে স্যার সবার? ওকে, পরবর্তী বেঁচে যাই। আচ্ছা, লেসিদিন গেল। এখন অর্ধেকের বেশি কে থাকে বলছিলাম? লেসিদিন সবচেয়ে বেশি থাকে, এটা 50-এরও বেশি থাকে, 50%। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে কি থাকতে পারে বলছিলাম? আরএনএ। কার কোষে থাকে স্যার? পেঁয়াজের পাশে একটা স্টার দাও, পেঁয়াজের কোষে আরএনএ। ওকে, এরপর আসে কোষঝিল্লির কাজ। স্যার ডাব্লিউ লেখে একটু ভুল দাগ দাও, কিন্তু মজার বিষয় আমি এটা তোমার পড়াবোই না, বা পড়াইতে পারি, বাট এমসিকিউর জন্য এটা লাগে না। কার জন্য লাগে? রিটেনের জন্য। এমন খুব সহজ পড়া স্যার, জাস্ট আমরা বাঁকা করে প্রত্যেকটা পয়েন্ট থাকে দাও। সিকিউতে আসে কোষঝিল্লির কাজ। একটা আসতে পারে ছোট নাম্বারে যে কোষঝিল্লির গঠন ব্যাখ্যা করো, বড় কথা আসতে পারে উক্ত ঝিল্লিটার কাজ কি, আসতে পারে না? তখন কি কাজ? তুমি এখন পড়লে নিজে নিজে বুঝবা কোষঝিল্লির কাজ কি স্যার। কোষের ভিতরে বস্তুগুলো কি ঘেরাও করে রাখা, তাহলে এগুলোকে আমরা দাগাবো? যে জিনিস বুঝো ওই জিনিস কোনোদিন দাগাইতে যাবে না, দাগাইলে পড়া বেড়ে যাবে। 2 নাম্বার, কি করবে? বাইরের দিক থেকে কিছু জিনিসকে আসতে দিবে না, বাধা দিবে, বাধা দিয়ে হচ্ছে রক্ষা করবে। 3 নাম্বার, এটা দিয়ে কিছু ঢুকবে, কিছু বাইরে হবে। তো ঢুকে বাইরে কি প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়ায়। তো এটাই বলছে যে ব্যাপন নিয়ন্ত্রণ করে, সমন্বয় নিয়ন্ত্রণ করে, যে তাপমাত্রা বেড়ে গেলে বাইরে তাপমাত্রা সেও তাপমাত্রা বাড়ায় দেয়, কমায় গেলে কমায় দেয়, এরকম নিয়ন্ত্রণ করে। দেন এই কোষঝিল্লির ভিতরে কি থাকে স্যার? বিভিন্ন এনজাইম জমা থাকতে পারে। এনজাইমের নাম শুনছো না? এনজাইম, হরমোন নাম এনজাইম রাখতে পারে। দেন সে খালি কোষঝিল্লি হিসেবে থাকে না, সে বিভিন্ন রাসায়নিক যৌগ তৈরি করতে পারে, যেমন শর্করা, প্রোটিন, লিপিড, সেগুলো তৈরি করতে পারে। তাহলে এগুলো আমরা কি অণু বলি? বৃহৎ অণু। কি অণু স্যার? যেমন তোমার যদি বলি গ্লুকোজ, গ্লুকোজ কিন্তু বৃহৎ অণু না, গ্লুকোজ ছোট অণু। বাট আমি যদি বলি স্যার শর্করা, গ্লাইকোজেন, সেলুলোজ, এগুলো কি অণু? বৃহৎ অণু। যদি বলি প্রোটিন, এটাও বৃহৎ অণু, মানে বড় অণু। যদি বলি অ্যামাইনো অ্যাসিড, এটা কিন্তু আবার ছোট অণু, কারণ অ্যামাইনো অ্যাসিড মিলে কি তৈরি করে? প্রোটিন। তাহলে প্রোটিন বড় অণু, অ্যামাইনো অ্যাসিড ছোট অণু। আচ্ছা, দেখানোর দরকার নেই, কিন্তু একটা জিনিস লাগবে,
দাগ দাও, তথ্যের ভিত্তি, এটা পাশে স্টার দাও, এমসিকিউতে আসবে যে নিচের কোনটা তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। কোষ ঝিল্লি, তার মানে কোষ ঝিল্লি সকল তথ্য রাখা দিতে পারে। সহজ কথা স্যার, তুমি আমার বলো তো তোমার বাসায় কে ঢুকলো না ঢুকলো একটা 5 তলা বাড়িতে, কে রাখে খবরটা? দারোয়ান, কারণ এর সিসি ক্যামেরা। আচ্ছা দারোয়ান, যা যে বাসায় সিসি ক্যামেরা ওই দারোয়ান বললে বলে যাওয়া লাগে না? তো কোষ ঝিল্লিতে একটা দেয়ালের মতো কাজ করতেছে, সে কি দারোয়ান হিসেবে কাজ করতেছে। ওর কাছে তুমি সকল ইনফরমেশন পাবা যে কে ঢুকলো কে বাইরে হলো। তাহলে মনে থাকবে এটা স্যার। ওকে নেক্সট, সে হচ্ছে কোষের চলন বৃদ্ধি এগুলো কাজে ভূমিকা পালন করে। দেন ফ্যাগোসাইটোসিস নাম শুনছো স্যার? জীবাণু ভক্ষণ প্রক্রিয়া। আচ্ছা ফ্যাগোসাইটোসিস নিচে আসবে, এটা এখানে আসবে, আমরা তখন পড়বো। পিনোসাইটোসিস এটাও আমরা নিচে পড়বো, একটু পরে আমার আছে, তাই আমি এগুলো আর পড়তেছি না। এবার আসো, সে এনজাইম ক্ষরণ করে, আবার কি ক্ষরণ করে? এনজাইম চিনো তোমরা, ওই যে আমরা খাদ্য হজমের জন্য বিভিন্ন এনজাইম লাগে। কিন্তু এন্টিজেন নাম শুনছো কখনো? আচ্ছা দুইটা শব্দ আছে, আমি লিখি, দেখো আমি কালকে আসলে কিন্তু তোমরা জিজ্ঞেস করবো না স্যার অ্যান্টিবডি কাকে বলে, এন্টিজেন কাকে বলে। যা শব্দ আসছে তোমার বুঝতে হবে, এই জন্য এগুলো এমসিকিউতে আসবে না, আসবে খালি এটাই। এখন আসো, এন্টিজেন নামের শেষে একটা জিনিস আছে, দেখো জেন। জেন মানে নামটা শুনছো কিনা? ওই যে মোটু পাটলো দেখছো না তোমরা? মোটু পাটলের মধ্যে দেখবা যে একটা গুন্ডা ছিল, জন বানে কাটন, তাই না? কইতো না? হ্যাঁ, তাই একে ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। আমি জনি, আমি কিন্তু মারাত্মক খারাপ, জানো তো? মনে রাখবা জন মানে জনি ছাড়া, খালি খালি বেশি বেশি পড়া দিবে, আর খালি পড়া যাবে না, পারলে ধমকাবে, তার মানে খারাপ। এন্টিজেন সে হচ্ছে খারাপ। সে কি জানো? জেন থেকে মনে রাখবা সে হচ্ছে একটা জীবাণু। এন্টিজেন মানে কি? তোমার দেহের মধ্যে যত জীবাণু আছে সব জীবাণুকে বলা হয় এন্টিজেন। সব জীবাণুকে কি বলে? আর এটার নাম কি জেন না বডি? বডি হচ্ছে কি শরীর। তোমার শরীর কি তোমার জন্য ভালো না খারাপ? তার মানে সে ভালো, সে হচ্ছে ওই জীবাণুকে মারে, সে পুলিশের মতো কাজ করে। এই যে তোমার কাছে কি মনে হয় তোমার শরীরে এখন জীবাণু নাই? আছে, মারাত্মক জীবাণু আছে, কত লক্ষ লক্ষ জীবাণু। তুমি টের পাও না কেন জানো? তুমি কেন অসুস্থ হও না? এই অ্যান্টিবডি সারাক্ষণ অ্যান্টিজেনের মারতেছে। মানুষ কয় না আমার কি হয়েছে, জ্বর হয়েছে। জ্বর জ্বর কি তোমার ভালোর জন্য হয়েছে না খারাপের জন্য হয়েছে? জ্বর কোনো রোগ না, এটা হচ্ছে রোগের লক্ষণ। জ্বর কখন হয় জানো? একদম সহজভাবে ব্যাখ্যা করি। ধর তোমার দেহে জীবাণু আছে 1 লক্ষ, কয় লক্ষ জীবাণু? এর মধ্যে যখন জীবাণু মারার জন্য কি আসবে? অ্যান্টিবডি। এখন ধরো অ্যান্টিবডি আছে 1 লক্ষ, জীবাণু 1 লক্ষ, পুলিশ 1 লক্ষ। তো পুলিশ কারে মারবে? জীবাণুগুলো মারবে। তো মারতে মারতে এক পর্যায়ে দেখা গেছে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ হইতে দেখা গেছে এবার পুলিশ আছে 10,000, জীবাণু আসছে 40,000। তো কে জিতে যেতেছে? জীবাণু। তখন পুলিশ বেচারা না পারে আবার একটা কাজ করে, যখন দেখে যে অবস্থা খারাপ, মানে খুবই মারাত্মক হতে, ওই শেখ হাসিনার মতো পালাই যাবে আর কি। তো ও তার পালাবে না, পালাই যাবে, তোমার শরীরে তো থাকবে। ও একটা কাজ করে, একটা রাসায়নিক পদার্থকরণ করে, ওই পদার্থের নাম হচ্ছে পাইরুজেন। আচ্ছা আমি বলতেছি একটু কঠিন লাগবে না, আমি কি এটা তোমার ধর্মকালকে না বুঝার জন্য বলতেছি? তো পাইরুজেন যখন খরণ করা তখন তাপমাত্রা বেড়ে যায়। কি বেড়ে যায়? তাপমাত্রা বেড়ে যায়, মানে তোমার সিগন্যাল দিয়েছে বাবুরা আমি আর পারতেছি না, আমরা বাইরে থেকে একটা ডাক্তার দেখাই ওষুধ খান, খাইয়ে এগুলো না মারেন। তুমি কি করো? তুমি কি করো? সাথে সাথে প্যারাসিটামলটা খাইয়া জ্বর কমাই দাও। তা হইলো তোমার কোনো জায়গায় আগুন লাগছে, কি লাগছে? তোমার উদ্দেশ্য কি? তোমার কাজ কি হবে? আগুনটা নিবানো না? তুমি আগুন না নিবে, যে চোখের মধ্যে কালো পর্দা নিবে, তো আমি তো আগুন দেখতেছি না, তার মানে কি কিছু হইতেছে না, হইলো এটা? তো তোমরা কি জ্বর আইসে মানে প্যারাসিটামল খাইলাম, তাহলে আর বিপদ হইলো। প্যারাসিটামল খাইছে মানে জ্বর কমে গেছে, এখন দেহের ভিতরের অবস্থা কি তুমি কি জানবা? তোমার উদ্দেশ্য, তোমার কাজ হবে জ্বরটা কেন আসলে এবার এটা দেখা। তো নর্মালি এই যতই বলো না কেন অ্যান্টিবডি সবসময় জিতে, অ্যান্টিজেন খুব কম ক্ষেত্রে জিতে। মানুষের জ্বরটা রোগ কয় মাসে একবার হয়, তুমি বেশিরভাগ কিন্তু সুস্থ থাকো, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত নাকি? তো যখনই হচ্ছে তোমরা অসুস্থ হও, তো দেখা গেছে জ্বর বাড়লে যখন একবার হয়, বলা হয় যে জ্বর হইলে সাথে সাথে ডাক্তারের কাছে যাইতে 2 দিন অপেক্ষা করতে হয়। কারণ 2 দিন অপেক্ষা করলে সুবিধা আছে স্যার। দেখবা একই খাবার তুমি খাইলে তোমার পেট অসুখ হয়ে যাইতেছে, আর গেট পাড়ার পোলা পানগুলো দেখবে রাত 3-24 ঘন্টা ওখানকার টোকানো খাবার খাইতেছে, কিছু হইতেছে না। তার মানে ওরা ওই খাবার সাথে মানে নিছে। আর তুমি যেটা করতেছো, ওই যে জ্বর হইলে ডাক্তার কাছে যাইতেছো, ওষুধ খাইতেছো, তখন তোমার শরীর নির্ভরশীল হয়ে যায়। তোমার শরীর ভাবে ও তো ওষুধ খাইয়ে গেছে সব ঠিক করে, আমার আর কোনো দরকার নাই। যদি তুমি এই সুযোগটা না দাও, তখন এই অ্যান্টিবডি কি করবে জানো? অ্যান্টিবডি কিন্তু সংখ্যা বৃদ্ধি করতে পারে। এই পুলিশ 10,000 থেকে আবার 20,000 হয়ে যেতে পারে, 20,000 থেকে 40,000 যেতে পারে। যাদের জ্বর হয় ওষুধ খাওয়ানো, দেখবে কিছুদিন পরে অটোমেটিক ভালো হয়ে যায়, তাই না? তখন তোমার অ্যান্টিবডিগুলো শক্তিশালী হয়, তখন তোমার যে ওই যে ইমিউন সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা শরীরের ওইটা বেড়ে যায়, তখন মানুষ অসুস্থ কম হয়। এই জন্য বলে সাথে সাথে ডাক্তারের কাছে যাইতে নাই, একটু অপেক্ষা করতে হয়। যদি দেখো না 2 দিন পরও জ্বর কমে না, বেড়ে যেতে, তার মানে তোমার শরীরের অবস্থা খুব মারাত্মক খারাপ, এবার ডাক্তারের কাছে যাবে, বুঝছো? আবার একেবারে অতিরিক্ত অপেক্ষা করতে যাইতে না, টাকা বাঁচাতে যায় নিজেরে মাইরো না। আচ্ছা গেল, এই হচ্ছে অ্যান্টিজেন। আচ্ছা গেল, এবার আর কি আছে দেখো। কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন ইত্যাদি কি করে? কোষের ভিতরে ঢুকায়। আমরা বলছিলাম কোষঝিল্লির কাজ ভিতর থেকে কিছু ঢুকাবে, আবার বাইরে থেকে কিছু, একই কথা, ভিতর থেকে বাইরে করবে, বাইরে থেকে। তো হরমোন চিনো তোমরা, যেমন টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন নাম শুনছো না? টেস্টোস্টেরন পুরুষের হরমোন, প্রোজেস্টেরন ইস্ট্রোজেন মেয়েদের হরমোন। কিন্তু নিউরোট্রান্সমিটার এই নামটা শোনা নাই। দেখো স্যার, নিউরো শব্দটা শুনলেই বোঝা যায় নিউরন, নিউরন একটা ভাব আসে না স্যার? নিউরন, নিউরন কোষ কার কোষ বলো তো? মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের কোষ।
ট্রান্সমিটার মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো। তো নিউরো ট্রান্সমিটার হচ্ছে, তোমরা নিউরন কোষ চিনো, ধরো তোমার তুমি রাস্তাতে হাঁটতেছো, হাঁটার সময় হঠাৎ করে একটা বাইক আসলো, কি আসলো, তুমি থেমে যাও না, কেমনে থামো জানো, পাশে তুমি জিনিসটা চোখে দিয়ে দেখছো, দেখে এটা খবর পাঠাইছে কোথায়, মস্তিষ্কে তোমার খবর পাঠাইছে পা দিয়ে বলছে সাথে সাথে নাম, নাহলে তোর ববলিলা সঙ্গে আসমানে চলে যাবে, তখন তুমি দাঁড়ায় যাইতেছো। তো এই খবরগুলো কে কাজ করে, নিউরন কোষ। এই যে নিউরন কোষ ধরে, এটা হচ্ছে একটা নিউরন কোষ তোমরা হয়তো অনেকে এরকম দেখছো, তাই না, নিউরন কোষ এরকম। তো এটারে বলে একজন, এগুলোর বলে ডেনড্রাইট, নাম শুনছো। তো এটা একটা নিউরন কোষ, এখানে আরেকটা নিউরন কোষ। তো একটা নিউরন কোষের সাথে আরেকটা নিউরন কিন্তু কানেকশন থাকে না, এই জায়গায় একটু গ্যাপ থাকে, কি থাকে স্যার, গ্যাপ। ওই গ্যাপের মধ্য দিয়ে এই যে একটা নিউরন কোষ খবরটা পাইছে, তোমার চোখের একটা নিউরন কোষ খবরটা পাইছে, পাইয়া এই নিউরন কোষটা ওই নিউরন কোষে পাঠায় দেয়, ওইটা পাঠায় পরবর্তী, এবার যাইতে যেতে কার কাছে যায়, মস্তিষ্কে যায়। এই পাঠানোর ক্ষেত্রে কিছু রাসায়নিক পদার্থ সাহায্য করে, ওই রাসায়নিক পদার্থগুলোরে বলা হয় নিউরো ট্রান্সমিটার। আমার কথা হচ্ছে তুমি জিনিসটা বুঝছো, তোমার কালকে আসলে জিজ্ঞেস করবে না নিউরো ট্রান্সমিটার কাকে বলে, কারণ এটা তোমার আসবে না, কিন্তু আসছে তোমার তো বোঝা লাগবে। দেন ওই যে স্নায়ু উদ্দীপনা সংবহন করে, একটু বললাম স্নায়ু মানে তো ব্রেনের, এগুলাই। এবার আসো ব্যাকটেরিয়ার কোষ দিলে মাঝে মধ্যে কি হয়ে যায় স্যার, ভাঁজ হয়ে যাবে, ওই ভাঁজ দ্বারা বলে মেসোজোম, এটা পাশে একটা স্টার দাও, ব্যাকটেরিয়ার কোষ দিলে দাগ দাও, এবং দাগ দাও, ওইটা শক্তি উৎপাদন করে। তাহলে কার কোষ দিলে ভাঁজ হয়ে যায় মাঝে মধ্যে, ব্যাকটেরিয়া। ওই ভাঁজ কোষ দিলিটা তখন কি বলি আমরা, ছবি দেখে আসলে ভালো হবে না, চলো আমরা ব্যাকটেরিয়ার অধ্যায়ে চলে যাই, মেসোজোমের ছবি দেখে আসি আমরা। তখন ব্যাকটেরিয়া যখন পড়বো তখন তোমরা মেসোজোম ঠিকই পাবা, ব্যাকটেরিয়ার অধ্যায় খোলো তাইলে পাবা। সবাই খোলো 168 নাম্বার পেজ, 168 ব্যাকটেরিয়া। এরে বাচ্চা পোলামানোর মতো পেজে একটা একটা করে উল্টাই যাচ্ছে। বাচ্চা পোলামানে যখন বলে বাড়ি কাজ করো, একবারে পুরো জানে বাড়ি কাজ হচ্ছে 30 নাম্বার পেজে, দেখো প্রথম পেজ থেকে একটা একটা করে উল্টায়, মানে টাইম যত ওয়েস্ট করা যায়। তুমি এটা করো, তুমি দেখলে বোঝা যায়। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আদর্শ ব্যাকটেরিয়া গঠন, দেখছো এখান থেকে ব্যাকটেরিয়া কোষ দিলির এখানে মেসোজোম লেখাটা খুঁজে বাইর করো, আমার খোঁজার দরকার, তুমি খুঁজে বাইর করো লেখা আছে কিনা মেসোজোম। এবার এটা দাগ বরাবর যাও, দেখো তো কোষ দিলিটা কি আছে না, এরকম করে ভাঁজ হয়ে গেছে স্যার, এরকম ভাঁজ হয়ে গেছে না, এরকম এই কোষ দিলি যেরকম ভাঁজ হয়ে গেছে, ভাঁজ জায়গাটা আমরা কি বলি স্যার, মেসোজোম। কার জন্য থাকে এটা, ব্যাকটেরিয়া। এটার কাজ কি, শক্তি তৈরি করা, আর কিছুই লাগবে না। আচ্ছা, কোষ দিলিতে মনে আছে গ্লাইকোক্যালিক্স পাইছিলাম, হ্যাঁ, এটা কি করে, কোষের শনাক্তকারী হিসেবে কাজ করে, লাগবে না, আসবে না পরীক্ষা। শনাক্তকারী ওই যে তোমার দারোয়ান যেরকম, যে তোমার শনাক্ত করবে আসলে তুমি ঢুকছিলে না ঢুকো নাই, গ্লাইকোক্যালিক্স এই কাজটা করে। দাগ দাও, এটা দাগ দাও, লাগবে না যদিও। এবার আসলে কোষঝিলির বিভিন্ন অবস্থা, কোষঝিলির 4টা অবস্থা দেখা যায়। কয়টা অবস্থা, মানে কোষঝিলি নর্মালি সবসময় নর্মাল থাকে, বাট সবসময় এরকম থাকে না, ভাঁজ টাজ হয়ে যেতে পারে, বিভিন্ন পরিবর্তন দেখা যায়। তো 4টা অবস্থা কি কি, একটা হচ্ছে মাইক্রোভিলাই, একটা কয় ড্যাজমোজোম, একটা কয় ফ্যাগোসাইটিক বেসিকল, আর একটা বলি একটু আগে 2টা বলছিলাম না, ব্যাখ্যা করবো আসছে। এবার আসে একটা একটা করে ব্যাখ্যা করি। মাইক্রোভিলাই কাকে বলে, আগে ব্র্যাকেট দাও। আচ্ছা থাক, এখানে ডেফিনিশন নাই, তার মানে ব্র্যাকেট দেওয়া লাগতেছে না। কই থাকে এটা দাগ দাও, অন্ত্রসদর দাগ দাও, দাগ দিছ। তারপরে দাগ দাও ক্ষুদ্রাকৃতির অভিক্ষেপ শব্দটা দাগ দাও। অন্ত্র চিনো, অন্ত্র 2 প্রকার, ক্ষুদ্রান্ত্র, এই অন্ত্রের মধ্যে আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ থাকে, তোমরা পড়ছো এরকম আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ থাকে, এরকম এই আঙ্গুলের মতো অভিক্ষেপগুলোর ভিলাই বলে, কি বলে, কিন্তু এই ভিলাইগুলা ওইগুলোরে বলে ভিলাই, এগুলো বড় বড় ভিলাই, বাট কোষ দিলি সে কোষে তো খালি চোখে দেখা যায় না, ওই ভিলাই কিন্তু একটা কোষ, ভিলাই, ওই ভিলাইগুলো কি স্যার একটা, কিন্তু আমার এখন যে ভিলাইটা পড়তেছি কোষ দিল্লির ভিলাই, এটা কি কোষ নাকি কোষের জিল্লি, তো ওখানকার ভিলাইগুলো তো একটা কোষ, এই জন্য ওইগুলোরে বলি ভিলাই, কিন্তু এখানকার কোষ দিল্লির মধ্যে যে ভিলাইগুলো থাকে এগুলো কোষ না, এগুলো কোষ দিল্লি। কোষে খালি চোখে দেখা যায়, কোষ দিল্লি খালি চোখে দেখা যাবে, আর কোষ দিল্লির মধ্যে ভিলাইগুলো থাকে ওগুলো তো আরো আগে দেখা যাবে না, এই জন্য এগুলোর কি ভিলাই বলে, মাইক্রো। মাইক্রো শব্দের অর্থ কি স্যার, এখন স্যার এমনি কইলে তো আর হইলো না, তোমার তো ছবি দেখানো লাগবে, তাই না। তো আসো মাইক্রোভিলের ছবি যদি আমরা দেখি, এই যে স্যার খেয়াল করো, এই যে এটা একটা কোষ, এটা একটা কি স্যার, কোষ। এই কোষের মধ্যে দেখো তো স্যার, দেখা যায় তো নাকি, এই যে দেখো এরকম আঙ্গুলের মতো কিছু চুল চুল করে দেখা যায় না স্যার, এগুলোরে বলে মাইক্রোভিলাই। কি বলে, বাবা রে বাবা কি চলতেছিল তখন, দেখছো মাথাটা একদম খারাপ করে দিচ্ছিল এটা সাউন্ডে। এগুলো কি বলে স্যার, 300 মাইক্রোভিলাই। তো ওইটাই বলছি, বানানগুলো ভুল আছে, এগুলো আমি ঠিক করে নিচ্ছি পরে, পিডিএফটা আবার এডিট করছি। ও আচ্ছা, পিডিএফটার যেটা বলতেছিলাম আমি পাঠাই দিব, পিডিএফ তোমরা শনিবারে নিয়ে সবাই দোকান থেকে নিয়ে আসবা, ও প্রিন্ট করে ফেলছে, তোমারটা কই দাও তো, ওটা প্রিন্ট করাই ফেলছে। তো এটা হাতে থাকলে তোমাদেরই সুবিধা, তোমরা নিজেরাই বুঝতে পারতেছো। তো তোমার থেকে কত টাকা রাখছে স্যার, 120 টাকা। তো আমি যে দোকান থেকে আনতে বলবো ওই দোকানে যাবা, 75 টাকা করে আমি বলছি, উনি 80 টাকা করে চাইছে, বলছি সবাই 75 করে দিবে, একটু কষ্ট করে দিয়ে দিবে। তো আমি আজকে পাঠিয়ে দিব, তোমরা শনিবারে দোকান খুলবে, আজকে যাই আনতে যাইও না, আমি আজকে কাজ করে পাঠাবো।
শনিবারে সবাই যে টাকা দিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? দোকানের নাম হচ্ছে, আমি বলি, যে 5 রাস্তা আছে না, 5 রাস্তা, এখান থেকে 5 রাস্তা যাওয়ার সময় হাতের ডান দিকে দেখবে একটা সেলুন দোকান আছে, একটাই আছে ওখানে সেলুন দোকান ডান দিকে। ওইটার সাথে দেখবে একটা দোকান আছে, কম্পিউটার দোকান, লেখা আছে JX কম্পিউটার। এটা দেখলে বাবা JX কম্পিউটার। তো মনে রাখবা আমার নাম আছে, জে দিয়ে জনি, জে দিয়ে JX। সব জায়গায় খালি টেকনিক খাটাই আমি, বুঝছো? আচ্ছা, তো এই যে এটা গেল মাইক্রোবিলাই। আবার আগের জায়গায় আসি। এখন এই মাইক্রোবিলাই কয়টা থাকতে পারে দেখ দাও, 3000টা, 25টা দিয়ে রাখ। একটা কোষের কোষঝিল্লিতে মাইক্রোবিলাই কয়টা পর্যন্ত থাকতে পারে? 3000টা। আচ্ছা, এটা কাজ কি? এর কাজ হচ্ছে দেখ দাও, শোষণ অঞ্চলের আয়তন বৃদ্ধি করা। কি অঞ্চলের আয়তন বৃদ্ধি করা? এটা কেমনে করে? শোষণ অঞ্চলের আয়তন আসলে কেমনে বৃদ্ধি করা? আমি তোমার এটা একদম সহজভাবে ব্যাখ্যা করে বোঝাই। ধরো কি দিয়ে বোঝাবো, আচ্ছা বাদ দাও। ধরো এটা হচ্ছে একটা তল, এই জায়গাটা একটা কি তল। তো আরো সহজ করে যদি বলি, এই তলের উপরে এখানে ধরো 1 মিলিমিটার পানি রাখা যায়। কত মিলিমিটার? এখানে 1 মিলিলিটার পানি, এখানে 1 মিলিলিটার পানি, এখানে টোটাল ধরো এখানে 20 মিলিলিটার পানি রাখা যাবে। কত মিলিলিটার পানি? তো এই জায়গাটা সরাইয়া এই জায়গার মধ্যে আমি কলমটা বসাই দিলাম। কি বসাই দিলাম? তাহলে বলো তো ওখানে কি আর পানি রাখা যাবে? কলম রাখার জন্য কি আর পানি রাখা যাবে না? এখন আমি যদি বলি কলমের মাথাটা যদি আমি একটা পানির মধ্যে জাস্ট একটু টাচ লাগাই, তাহলে কতটুকু পানি আসবে? 1 ফোঁটা পানি উঠবে না? তো একটু টাচ করে পানির মধ্যে উঠাই, কয় ফোঁটা পানি উঠবে? 1 ফোঁটা, মানে ধরো 1 মিলিলিটার পানি। কিন্তু আমি কলমটা যদি সম্পূর্ণ ডুবে ফেলি পানির মধ্যে, এবার কি খালি এই জায়গায় পানি লাগবে না পুরো কলমে পানি লাগবে? তাহলে এবার কি পানি বেশি উঠাইতে পারবে না কম উঠাইতে পারবে? তো এতক্ষণ তুমি এই জায়গার মধ্যে পানি কয় ফোঁটা রাখতে পারছো? 20 ফোঁটা। কিন্তু এই জায়গায় তুমি এই জায়গার এই 20 ফোঁটা জায়গায় 20টা কলম দিয়ে দাও, তো কলমগুলোর মধ্যে কি পানি অল্প লাগবে না বেশি লাগবে? মাইক্রোওয়েভে থাকার কারণে জায়গাটা কি বেশি হয়ে গেল না? কথা বুঝতেছো? এইভাবে সে বেশি বেশি করে খাদ্য শোষণ করতে পারে। ওই যে আমাদের ক্ষুদ্রান্তের মাইক্রোওয়েভে থাকার কারণে খাদ্য কি হয় স্যার? বেশি শোষণ হয়। কিরকম জানো? আমাদের খাদ্য নালীগুলো ছিল এমন। তো এই জায়গার মধ্যে যদি এইভাবে থাকতো, তাহলে এখান থেকে এখানে দৈর্ঘ্য আর প্রস্থটা গুণ করলে তো আমাদের ক্ষেত্র আয়তন বাড়িয়ে যেত। কিন্তু এই জায়গার মধ্যে এরকম মাইক্রোওয়েভ থাকে, এরকম মাইক্রোওয়েভ, এখানে মাইক্রোওয়েভ থাকে। মাইক্রোওয়েভ থাকার কারণে জায়গা কি কমলো না বাড়লো? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কি মনে ঘিজি বিজি জায়গা দেখা যাইতেছে, কিন্তু এইগুলা জায়গার মধ্যে খাবার বেশি বেশি লাগে, খাবার বেশি বেশি কি করতে পারে? শোষণ করতে পারে। কথা ক্লিয়ার? ওকে, নেক্সট আসো। ড্যাজমোজোম। কি মোজোম? আচ্ছা, তো কোষঝিল্লির কোনো কোনো জায়গায় একটা জিনিস থাকে, এই জিনিসটা থাকতো তাইলে হবে টনোফ্রাইবিল পাশিস্টার। কি ফ্রাইবিল? টনোফ্রাইবিল। টনো মানে বুঝো, সরি ফ্রাইবিল মানে বুঝো ফাইবার। ফাইবার শব্দের অর্থ কি স্যার? সুতা। সবাই জানো ফাইবার শব্দের অর্থ কি? তো কোষঝিল্লিতে মাঝে মধ্যে সুতা জাতীয় কিছু জিনিস দেখা যায়, তখন ওই জায়গাটা বলে টনোফ্রাইবিল। কি বলি স্যার? তো ফিলামেন্ট শব্দটা থাকতো, ফিলামেন্ট। ফিলামেন্ট শব্দের অর্থ সুতা। তাহলে সুতা জাতীয় জায়গায় আমরা কি বলি? মানে সুতাগুলারে বলি টনোফ্রাইবিল। ওই সুতাটা কোষঝিল্লির যে জায়গায় থাকে ওই জায়গাটারে বলে ড্যাজমোজোম। পাশিস্টার তো এমসিকিউতে আসবে যে টনোফ্রাইবিল সহ কোষঝিল্লির জায়গাটা কি বলি? ড্যাজমোজোম। এখন শুধু তো আর মুখে কইলে হইলো না, ছবি তো আমার দেখা লাগবে। এই যে স্যার খেয়াল করো, এই ছবিটার দিকে তাকাও তুমি, দেখো তো এটা কোষঝিল্লি। কোষঝিল্লির মধ্যে দেখো তো সুতা সুতা করে আছে কিনা? এগুলো কি আঙ্গুলের মতো না, সুতা সুতা করে স্যার? এই যে সুতা সুতা করে আছে, এগুলোর আমরা বলি স্যার কি? টনোফ্রাইবিল। কি বলি? টনোফ্রাইবিল যেই জায়গায় থাকে ওই জায়গাটার আমরা কি বলি স্যার? ড্যাজমোজোম। ধরো এই জায়গায় কি টনোফ্রাইবিল আছে না, তাহলে এটা ড্যাজমোজোম বলবো না, বাট এই জায়গায় আছে, তখন এই জায়গাটা আমরা কি বলি? ড্যাজমোজোম। আচ্ছা, বাকি দুইটা বই থেকে দেখাইতে পারে, এখান থেকে দেখাই পেলে, এখানে যেহেতু আছে দেখাই। দুইটা শব্দ, একটা হচ্ছে ফ্যাগোসাইটিক বেসিকল আর একটা হচ্ছে পিনোসাইটিক। তোমরা সবাই জানো রক্তকণিকা 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তো শ্বেত রক্তকণিকা একটা কাজ করে, জীবাণু ভক্ষণ করে, তাই না? কোন প্রক্রিয়া? ফ্যাগোসাইটিস প্রক্রিয়া। খাই ফেলে জীবাণু, তাই না? ও কি করে? ধরো এই যে একটা জীবাণু, এই যে ব্যাকটেরিয়া, এটা কি স্যার? ব্যাকটেরিয়া যখন আসে ও দেহের ভিতরে একটা গর্ত তৈরি করে ফেলে। গর্ত পাইলে ব্যাকটেরিয়াটা গর্তের ভিতরে ঢুকে যায়। ঢুকলে কি করে? ও এই গর্তটা আবার বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে ব্যাকটেরিয়া কার ভিতরে ঢুকে গেছে? এখন কোষের ভিতরে ঢুকে গেছে। এই কোষ দিলে এই কাজে সাহায্য করে। বুঝতে পারতেছো আমার কথা? মানে ধরো এই রুমটা, তুমি যদি এই রুমের দরজা বন্ধ করে রাখো, কোনো কিছু এসে কি ঢুকবে না? দরজাটা খুলে রেখে দাও, কিছু একটা ঢুকে দরজাটা কিছু বন্ধ করে, ওইরকম করে। এটারে বলে ফ্যাগোসাইটোসিস। প্রক্রিয়ার নাম কি? আর এই যে ফ্যাগোসাইটিস জন্য গর্তটা তৈরি হয়েছে, গর্তটার নামই হচ্ছে স্যার ফ্যাগোসাইটিক বেসিকল। বা আরো সহজ কথায়, যখন গর্তটা তৈরি হয়েছে তখন ব্যাকটেরিয়া চারদিকে দেখো একটা আবরণ তৈরি হয়ে গেছে, তাই না স্যার? লাল রংটা কি স্যার? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি আছে? এটা চারদিকে একটা আবরণ তৈরি করছে। এই আবরণ সহকারে জায়গাটারে বলে ফ্যাগোসাইটিক বেসিকল। বেসিকল শব্দটা ব্যাখ্যা করছিলাম না? পানির মতো থলি বলছিলাম না? যেরকম একটা থলিটার মধ্যে পানি থাকে, তো ফ্যাগোসাইটিক বেসিকল ওটার ভিতরে কোনো একটা জীবাণু থাকে, বা যে কোনো একটা মানে জীবাণু, ব্যাকটেরিয়া বলো ভাইরাস বলো। তাহলে কি বলছে? একটু আসো, যে কঠিন খাদ্য কণার শব্দটা দাগ দাও, যে গব্বর সৃষ্টি করে দাগ দাও, ওইটারে বলে ফ্যাগোসাইটিক বেসিকল। তাহলে এই খাদ্যটা কি হইতে পারে? ব্যাকটেরিয়া হইতে পারে, ভাইরাস হইতে পারে। কোষ তো ব্যাকটেরিয়া ভাইরাসটা খাইয়ে ফেলে। তাহলে কঠিন খাদ্য কণার চারদিকে একটা আবরণ তৈরি করা ফেলে। কে তৈরি করে? এটা কোষঝিল্লি। এই আবরণটা কই থেকে আসছে? কোষঝিল্লি এই আবরণটা তৈরি করছে খাদ্য কণার চারদিকে। তখন এই জিনিসটা আমরা কি বেসিকল বলি? আর এই প্রক্রিয়ারে বলি আমরা কি? ফ্যাগোসাইটিস। তোমরা সবাই ফ্যাগোসাইটিস নাম শুনছো।
এবার আরেকটা হচ্ছে ফিনোসাইটিক বেসিকল। কি ফেনোসাইটিক? তো ফ্যাগোসাইটিক বেসিকলে কি ঢুকছিল স্যার? খাবার, খাদ্য, ব্যাকটেরিয়া বা খাদ্য। ফিনোসাইটিক বেসিকলে খাদ্য ঢুকে না। দেখো স্যার এই যে এখানে গোল করে বেসিকল তৈরি করছে না, করে নাই? এই বেসিকলে কি খাদ্য আছে না পানি আছে? পানি। তো যেই বেসিকলে খাদ্য না থেকে পানি থাকে ওইটার আমরা বলি ফিনোসাইটিক বেসিকল। মনে রাখা যায়, দেখো ফিনো মানে পানি, ফিনো মানে এই যে কোষ ঝিল্লি কোনো কোনো জায়গায় যখন ফাটল সৃষ্টি হয় তখন তো তোমাদের ছাদে যদি ফাটল হয়, বৃষ্টি হলে ছাদের ফাটল দিয়ে পানি বাইরে হয়ে আসে না, তখন ওই ফাটল স্থানে পানি শব্দটা গোল দাগ দিও। একটা হচ্ছে খাদ্য শব্দটা গোল দাগ দাও, আরেকটা খাদ্য দেখে তাকাবা ফ্যাগোসাইটোসিস, পানি দেখে তাকাবা ফিনোসাইটোসিস। তখন এই প্রক্রিয়াটা আমরা বলি কি স্যার? গত্তটারে বলি ফিনোসাইটিক বেসিকল আর প্রক্রিয়াটারে বলি ফিনোসাইটোসিস। গত্তটারে বলি বা বেসিকলটারে বলি ফিনোসাইটিক বেসিকল আর প্রক্রিয়াটারে কি বলি? ফিনোসাইটোসিস। ওখানে গত্তটারে বলি ফ্যাগোসাইটিক বেসিকল, প্রক্রিয়াটারে বলি কি স্যার? ফ্যাগোসাইটোসিস। শেষ, এগুলো আমাদের গেল, আমাদের কোষ ঝিল্লি শেষ। এখন স্যার কোষ ঝিল্লি পড়াইছি, আপনার কোষ প্রাচীরও পড়াইছি, দুইটার মধ্যে পার্থক্য পড়ার দায়িত্ব কার? আমি কোনোদিনই পার্থক্য পড়াই না। বৈশিষ্ট্য পড়ানো মানে তো পার্থক্য এমনি পড়া হয়ে যায়। যদি কোনো পয়েন্ট না বুঝো জাস্ট নেক্সট ক্লাসে এসে বলবো স্যার আমি বুঝি নাই, এই জায়গাটা বুঝাই দেন, ঠিক আছে? এখন আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে সাইটোপ্লাজম। কি প্লাজম স্যার? সাইটোপ্লাজম। পরবর্তী বেস করুন সাইটোপ্লাজম। আচ্ছা, সাইটোপ্লাজম কারে কয়? আমরা জানি কোষের ভিতরে যা থাকে পুরোটা কি বলি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ দিলে বাকিটা জায়গাটা কি বলে? আগামী এখান থেকে পড়াই ফেলি, দেন বই থেকে তাকাই দেবো। ওকে, তো এই যে এটাই বলছে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোষ ঝিল্লি দ্বারা প্রোটোপ্লাজমের যে অংশটা থাকে এটার নাম কি? এখন সাইটোপ্লাজমটা দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকা আর একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ধরো এটা হচ্ছে কোষ, এটা কোষের নিউক্লিয়াস, নিউক্লিয়াস বাদ দিলে বাকি জায়গাটা কি বলে? সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমে কিছু পানি থাকবে না স্যার? পানিগুলারে বলি সাইটোপ্লাজমীয় মাতৃকা। আর পানি ছাড়াও স্যার প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, গোলগি বডি এইগুলোরে বলি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন সাইটোপ্লাজমীয় মাতৃকার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, মাতৃকার কিছু, এটা অল্প একটু পড়া শেষ হয়ে যাবে। মাতৃকার বৈশিষ্ট্য কি? সাইটোপ্লাজমীয় মাতৃকা হচ্ছে সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ। দাগতো, সরি তোমাদের, আচ্ছা আপাতত দাগানো দরকার না, আগে বুঝো, বই থেকে দাগাই দেবো। কি পদার্থ স্যার? ভিত্তি তো বুঝো, যেমন একটা 10তলা বিল্ডিং করলে কার উপরে বিল্ডিংটা থাকে? একতলার উপরে দাঁড়ায় থাকে না? তো এই সাইটোপ্লাজমের যে তরলটা, এই তরলের উপরে সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো কি অবস্থা থাকে? ভাসমান অবস্থায় থাকে। এই জন্য এটার কি পদার্থ বলে? তাই অঙ্গাণুগুলো ভিত্তি পদার্থ না, পানিটা ভিত্তি পদার্থ, পানি। এখন এটার বৈশিষ্ট্য কি? এটা অর্ধ তরল, ওই যে ইয়ার মতো, প্রোটোপ্লাস্টের মতো। এটাকে তরল না কঠিন? অর্ধ তরল, মানে কার মতো? জেলির মতো, তাই না? অর্ধ তরল। আবার দানা দানা দানাদার, তার মানে দানা দানা। আবার কি? অর্ধ স্বচ্ছ, যদি অর্ধ স্বচ্ছ হয়ে গেছে। দেন সে হচ্ছে কি? কলয়েডাল। কি যা কলয়েডাল ব্যাখ্যা করছি না, করি নাই? ওই যে সাসপেনশন, কলয়েড, দ্রবণ ব্যাখ্যা করে ফেলছি। আমাদের প্রোটোপ্লাস্টও কি ছিল? কলয়েডাল। এখন স্যার এই সাইটোপ্লাজমের মাতৃকার আরেকটা নাম আছে হায়ালোপ্লাজম। কি প্লাজম? প্লাজম মানে হচ্ছে তরল। ওই যে তোমরা রক্তের দুইটা অংশ নাম শুনছো, রক্তরস আর রক্তকণিকা। রক্তরস ইংরেজি নাম প্লাজমা। নিউক্লিয়াসের যে তরল ওইটারে কি বলে? নিউক্লিয় প্লাজম বলি না? কোষের যে তরল ওইটার কি বলি? প্রোটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের তরলের নাম হচ্ছে হায়ালোপ্লাজম। কি প্লাজম? এখন এটার আরেকটা নাম দিছে আরেকজন বিজ্ঞানী, ওটার নাম দিছে সাইটোসল। কি স্যার? কোন বিজ্ঞানী দিছে এটা? বিজ্ঞানী লার্ডি। নাম কি? বই থেকে আমরা দাগাবো, 2 মিনিট লাগবে খালি দাগাইতে, আগে বুঝুন, এগুলো আমার লাগবে। দেন এই মাতৃকার মধ্যে কয়টা রাসায়নিক পদার্থ থাকে? 36টা রাসায়নিক। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা প্রচুর আসে। সাইটোপ্লাজমের মাতৃকা কয়টা রাসায়নিক পদার্থ থাকে? 36টা। আর আমরা বলছিলাম স্যার বায়োলজিতে যত তরল আছে সব তরলের আপেক্ষিক গুরুত্ব পানির চাইতে বেশি। আপেক্ষিক গুরুত্ব মানে কি? ঘনত্ব। যত তরল আছে সব তরল বায়োলজির ক্ষেত্রে, রক্ত বলো, মূত্র বলো, তারপরে প্রোটোপ্লাজম বলো, সাইটোপ্লাজম বলো, সবার আপেক্ষিক গুরুত্ব পানির চাইতে বেশি। তাহলে আপেক্ষিক গুরুত্ব পানির চাইতে বেশি বলছিলাম, এটা কোনোদিনই পানির চাইতে কম দাগাবে না। দেন এই সাইটোপ্লাজমের 2টা অঞ্চল থাকে। কয়টা অঞ্চল? পুকুরের পানির ক্ষেত্রে তুমি দেখবা যে পুকুরের যে সাইডের পানিটা একটু ঠান্ডা থাকে, মাঝখানের পানিটা না। আর যাই হোক, একটা না একটা তো থাকে। পুকুরের উপরের পানিটা হচ্ছে একটু গরম থাকে, নিচে যত যাবা তত ঠান্ডা থাকে। তাহলে পুকুরের পানি দুই রকম, সাইডের পানিগুলো দেখবে একটু অপরিষ্কার থাকে, মাঝখানে গেলে একটু পরিষ্কার পানি পাওয়া যায়। একেবারে সাইটোপ্লাজমের পানিটা 2টা অঞ্চল থাকে। একটা অঞ্চলকে আমরা বলি কর্টেক্স প্লাজমা জেল অথবা একটোপ্লাজম। কি প্লাজম? একটো মানে বোঝায় বাইরে, আর এন্ডো মানে বোঝায়, নামটা কি শুনছো কোনোদিন? একটো বাইরে, এন্ডো। তাহলে একটো মানে বোঝায় কি? বাইরে, আর এন্ডো মানে কি বোঝায়? ভিতরে, ভিতরে। তো একটোপ্লাজম সে হচ্ছে বহিস্থ অঞ্চল, মানে ধরো এটা হচ্ছে একটা কি কোষ, এই কোষের বাইরের দিকে যে তরলটা এটা কি প্লাজম বলবা? একটোপ্লাজম। আর ভিতরের মাঝখানে যে তরলটা এটা কি বলবো স্যার? এন্ডোপ্লাজম। এখন একটোপ্লাজমের বৈশিষ্ট্য লাগে, ওটা অপেক্ষাকৃত কি ঘন স্যার? কম ঘন, এবং এটা কম দানাদার, তবে এটা শক্ত। দানা কম, কম ঘন, তবে এটা কি স্যার? শক্ত। আর এন্ডো মানে কি? ভিতরে বলছি না, তাহলে এটা কি অঞ্চল? হ্যাঁ, এবং এটা একটু বেশি ঘন। তাহলে একটা আর একটা উল্টা, এটা কম ঘন আর এটা। এখন সাইটোপ্লাজমের পানি হচ্ছে 65 থেকে 96, বাট প্রোটোপ্লাজমের পানি কত ছিল?
60 থেকে 90 না 70 থেকে 90, 70 থেকে, এই দুটো কিন্তু ভুল করো তোমরা। প্রোটোপ্লাজমে হচ্ছে 70 থেকে 90, কিন্তু সাইটোপ্লাজমে হচ্ছে 65 থেকে 96। এখন শুধু 65 থেকে 96 না, সাইটোপ্লাজমে তার খালি পানি থাকে না, আরো কিছু জিনিস থাকে, পানি, শর্করা, প্রোটিন, খনিজ লবণ, চর্বি, এগুলো বই দেওয়া আছে। বাট আমার লাগে কোনটা লাগবে খালি জানো? খালি পানিটা লাগে। খালি কোনটা লাগে? অন্যগুলো মনে রাখার দরকার নেই। কিন্তু পানি আমরা জানি আবার কিনা কয় প্রকৃত কোষ কয় প্রকার? 2 প্রকার, উদ্ভিদ কোষ আর। তো পানি উদ্ভিদ কোষে থাকে 75%, প্রাণী কোষে থাকে 67%। তাহলে দুইটা আবার আলাদা করে মনে রাখা লাগবে। যদি বলে সাইটোপ্লাজম পানিগত কিছু না কয় তাহলে কত দেখাবা? যদি কয় উদ্ভিদ কোষ তাহলে 75, যদি বলে প্রাণী কোষ তাহলে কত দেখাবা? তাহলে এবার বই থেকে চোখ বন্ধ করে খালি করে দাগাইতে থাকো। আসো সাইটোপ্লাজম আসো। সাইটোপ্লাজম নিজেরা এখন দাগাইতে পারবা? দাগ দাও, ভিত্তি পদার্থ 5 স্টার দাও। 2 মিনিট লাগবে আমার দাগাইতে, দাগাও। তারপরে অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী, দাগ দাও। আর সাইটোপ্লাজম কাকে বলে একটা ব্র্যাকেট দাও। বৈশিষ্ট্যগুলো দাগ দাও আর কাকে বলে ব্র্যাকেট দাও। বর্তমানে সাইটোপ্লাজম আরেক নাম কি বলছিলাম? সাইটোসল বলছিলাম না? আচ্ছা, এখন সাইটোসল শব্দটা কে ব্যবহার করছিল মনে আছে? লাড্ডি। লাড্ডির পাশে স্টার দাও। এমসিকিউতে আছে কোন বিজ্ঞানী সাইটোসল নামকরণ করছে? লাড্ডি। দেখাইছো? আচ্ছা, তারপরে আসো, এরপরে যেটা লাগবে সাইটোপ্লাজমে প্রচুর পানি, এগুলো লাগবে না। এখানে কয়টা রাসায়নিক পদার্থ থাকে বলছিলাম? 36 পাশে স্টার দাও। আরো অনেক কিছু থাকে, বাট অন্যগুলো আমার লাগবে না। এখন সাইটোপ্লাজমের তরলটার কয় অঞ্চলে ভাগ করছে? 2 অঞ্চলে। এই দাগ দাও, কম ঘন দাগ দাও, সরি অপেক্ষাকৃত ঘন দাগ দাও, কম দানাদার দাগ দাও, বহিস্থ শব্দ দাগ দাও। একটোপ্লাজম গোল দাগ দিয়ে 5 স্টার দিয়ে। একটোপ্লাজম বৈশিষ্ট্য সেটা আরো সুন্দর করে লেখা আছে সিরিয়ালি, তাই না? তাহলে একটোপ্লাজমটা কি বাইরে না ভিতরে? এই একটো মানে বাইরে, এন্ডো মানে ভিতরে। ওই যে অপেক্ষাকৃত ঘন কম দানাদার যে বলছে বহিস্থ, বহিস্থ মানে বাইরের দিকেরটা। আর এটার আরেক নাম কি স্যার? কর্টেক্স আর প্লাজমা, যেন আমি লিখিয়ে রাখছিলাম। আর ভিতরের জায়গাটা ওটা বেশি ঘন, দাগ দাও কেন্দ্রস্থ। ওইটা হচ্ছে, সরি উল্টা বলছে, এটা কম ঘন, ওইটা এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজম শব্দটা কোনটা? তাহলে সাইটোপ্লাজমের কয়টা অঞ্চল? 2টা। একটা জায়গাটা কম ঘন, একটা জায়গা বেশি। একটা একটোপ্লাজম আর একটা, কষ্ট করে একটু প্র্যাকটিস করলে পারবা। দেন আপেক্ষিক গুরুত্ব পানির সাথে কম না বেশি? হ্যাঁ, তাহলে দাগ দাও আপেক্ষিক গুরুত্ব দাগ দাও, বেশি শব্দটা দাগ দাও 5 স্টার দিয়ে। ওকে, গেল মাতৃকা। সাইটোপ্লাজমে কি খালি মাতৃকাই থাকে নাকি অঙ্গাণু থাকে? অঙ্গাণু দাগানোর দরকার, কারণ প্রত্যেকটা অঙ্গাণু নিয়ে আমরা বিস্তারিত পড়বো। রাইবোজোম নিয়ে পড়বো না, গোলগি বডি, প্লাস্টিড, মানে প্রত্যেকটার মতো এগুলো আমরা দাগাবো না, এগুলো দাগালে আপনার সাইটোপ্লাজমের কাজ। সাইটোপ্লাজমের ডাব্লিউ লেখে একটা গোল দাগ, কিন্তু এগুলো এমসিকিউতে আসে। তো কাজ নিজে পড়লে এখন তুমি নিজেই পারবা। আমি নর্মালি কোচিং বলে এগুলো পড়াই না, এগুলো পড়াবে নিজে নিজে পড়ে। কি সাইটোপ্লাজম কি করে? এই অঙ্গাণুগুলো ধারণ করে না, করে না? এগুলো সাইটোপ্লাজমের ভিতরে থাকে না, গোলগি বডি, এগুলো ধারণ করে। 2 নাম্বার, সে বিভিন্ন ধরনের কাজ করে। 3 নাম্বার, সে কোষের অম্ল আর ক্ষারত্ব, যেহেতু এটা একটা পানি, আর আমরা জানি পানির মধ্যে যদি দেখা গেছে হাইড্রোজেন বেড়ে যায় তাহলে অ্যাসিড বেড়ে যাবে, হাইড্রোজেন কমে গেলে অ্যাসিড কমে যাবে। যেহেতু পানি পরিমাণ কমায় বাড়ায়, সে কি করতে পারে স্যার? অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করতে পারে। তারপরে আমরা জানি আমাদের কিডনির মাধ্যমে আমাদের যে মূত্র তৈরি হয়, মূত্রগুলো কার মাধ্যমে বের হয়ে যায়? কিডনি। আর আমরা তো জানি কোষের গঠন কাজের একক কি? কোষ। সরি, জীবের গঠন কাজের একক কি? কোষ। তাহলে আমাদের দেহ যে কাজগুলো, এই কাজগুলো কে করে? কোষ করে দেয়। তাহলে কোষেরও কি রেশন হয় না? হয় না? বর্জ্য পদার্থ তৈরি হয়, এই বর্জ্য পদার্থগুলো কে বের করে দেয়? সাইটোপ্লাজম। এগুলা দাগানোর দরকার নাই। তারপর মনে আছে আবর্তন পড়ছিলাম কার ক্ষেত্রে? প্রোটোপ্লাজম যখন পড়ছিলাম, এগুলো দাগানোর দরকার নেই। এখন আমার যে জিনিসটা লাগবে, সাইটোপ্লাজমের চারদিকে আবার একটা পাতলা আবরণ থাকে। কি আবরণ থাকে স্যার? ওই আবরণটা কি বলে জানো? তো সাইটোপ্লাজম না, সাইটোপ্লাজমের যে একটা গর্ত থাকে ওটা আমরা বলি কোষ গহ্বর। কোষ গহ্বর দাগ দাও। আর টনোপ্লাস্ট দাগ দাও 5 স্টার দাও। বোঝাইতেছি আমি কোষ গহ্বর কেমনে ব্যাখ্যা করছিলাম। এই কোষের মধ্যে আমরা অনেকেই আছি না? তো এই জায়গায় কি কেউ আছে না খালি? যে বেঞ্চের মাঝখানে খালি আছে না? খালি জায়গাটা হচ্ছে কোষের কিছু নাই, এই জায়গাটা আমরা বলি কোষ গহ্বর। কি বলি? মানে কোষের যে জায়গায় কিছুই থাকে না, ধরো এটা হচ্ছে একটা কোষ, কোষের জায়গায় কিচ্ছু নাই, এরকম একটা গর্ত, এই জায়গাটা আমরা কি গহ্বর বলি? এই কোষ গহ্বরের ভিতরেও পানি থাকে। এই কোষ গহ্বরের চারদিকে একটা পতলা পর্দা থাকে, এই পর্দাটার নাম হচ্ছে টনোপ্লাস্ট। কি প্লাস্ট? আমরা যখন কোষ গহ্বর পড়তে যাব তখন আমরা এটা পাবো। কোষ গহ্বরের এই অধ্যায়ই পড়া, একটা পেজ খুলে কোষ গহ্বর দেখে আস, একটা পেজ খুলে কোষ গহ্বর দেখে আস। সবাই খুলবা হচ্ছে 31 নাম্বার পেজে, একদম লাস্টের পয়েন্ট, কোষ গহ্বর 31 নাম্বার পেজ। দেখো লেখা আছে নিচে একদম 11 নাম্বার পয়েন্ট। পাইছো কোষ গহ্বর স্যার? দেখো কোষ গহ্বরের 3 নাম্বার লাইনে দেখো তো লেখা আছে কিনা টনোপ্লাস্ট আছে কিনা লেখা স্যার। তাহলে টনোপ্লাস্ট কার আবরণ? কোষ গহ্বরের আবরণ। তাহলে সাইটোপ্লাজমে কোষ গহ্বর থাকে, ওর আবরণের নাম কি স্যার? টনোপ্লাস্ট। ওটা পাশে স্টার এমসিকিউতে আসবে। এবার সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদান এবং প্রকৃতি, অলরেডি এগুলো আমরা দাগায় দাগায় পড়ছিলাম একটু শীট থেকে, তাই না? কি? পানি। পানি দাগ দাও।
65 থেকে 96 82 স্টার দাম, কিন্তু কালকে আসলে এগুলো ধরবো নেক্সট ক্লাসে। তারপরে এখন উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ কি একরকম আলাদা আলাদা? হ্যাঁ, তারপরে লাইন দেখো লেখা আছে উদ্ভিদ কোষ শব্দটা গোল দাগ দাও, 75 গোল দাগ দাও, 85 স্টার দাও। অন্যগুলা কি লাগবে বলছি না, আমি বলছিলাম যে জিনিস অতিরিক্ত থাকবে ওইটার গুরুত্ব কি হয়ে যায়, কমে যায়। তারপরে প্রাণী কোষে গোল দাগ দাও, 67% 85 স্টার। জাস্ট কার পার্সেন্টেজ মনে রাখবা? পানিরটা, অন্যগুলো মনে রাখার দরকার নেই। আচ্ছা এবার আসো সাইটোপ্লাজমের ভূমিকা, মানে সাইটোপ্লাজমের কাজ কি, এটা কি কাজে লাগে? ডাব্লিউ লিখে গোল দাগ দাও, রিটেনে আসতে পারে। আসছো? আচ্ছা, তো আমি এটা নোট থেকে পড়াই, নোটে আসো। সাইটোপ্লাজমের ভূমিকা ওটা রিটেনে কম আসে, সাইটোপ্লাজমের কাজ তো বলছিলাম। সাইটোপ্লাজমের ভূমিকা, তারপরে আমার পড়া বাকি আছে খালি এই জায়গাটা, এটা পড়া দিলাম, ছুটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ভূমিকা ও বিপাক করে। কি করে স্যার? বিপাক মানে বোঝো পরিপাক, নাম শুনছো? আমরা যে খাবার হজম করি এটা পরিপাক, বাট কোষের ক্ষেত্রে পরিপাক বলি না, বলি কি বিপাক। বিপাক দুই ধরনের হয়, একটা হচ্ছে উপচিতিমূলক আর একটা আমরা বলি অপচিতিমূলক। উপচিতিমূলক হচ্ছে এটা যে ভালো, এটা হচ্ছে গঠন করে, কোনো কিছু অনেকগুলো মিলাইয়া গঠন করে। যেমন ইট মিলে কি তৈরি করে? দেয়াল, এটা উপচিতি। আর ইট দেয়ালটারে ভাঙ্গিয়া ইট বানাই ফেলছে, এটা বলি অপচিতি। কথা কি বুঝতে পারতেছো আমার? গ্লুকোজ মিলে কি তৈরি করে স্যার? ধরো গ্লুকোজ মিলে সেলুলোজ তৈরি করছিলাম না আমরা, মনে আছে? এইটা হচ্ছে একটা, আচ্ছা বানানটা ভুল লিখছি, রস্যকার হতো। আর সেলুলোজ তৈরি করে, এটা হচ্ছে একটা উপচিতি, কারণ গ্লুকোজ ছোট আর সেলুলোজ বড়, ছোট জিনিস মিলে বড় জিনিস তৈরি করছে। আবার আমরা যে খাবার খাই, খাবার যে হজম হয় তখন বড় বড় খাবার ভেঙে কি হয়ে যায়? গ্লুকোজ হয়ে যায়, এটা হচ্ছে অপচিতি। তো অপচিতিমূলক প্রক্রিয়া। তো উপচিতিরে বলে হয় গঠনমূলক আর অপচিতিরে বলে ধ্বংসাত্মক। গঠন মানে তো কিছু গঠন করা, ধ্বংসাত্মক হলে গঠন করে না, ভাঙ্গা। তো এটারা ইংরেজিতে বলে অ্যানাবলিজম, ওইটারা বলে ক্যাটাবলিজম। দেখো সস, ক্যাটা মানে কাটা, কাটলে কি বড় হয় না ছোট হয়? সিম্পল কথাবার্তা। দেন সে আর কিসে সাহায্য করে? শ্বসনের সাথে। তোমরা সবাই নাম শুনছো শ্বসনের 4টা ধাপ, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএসিডিটি, ক্রেবস চক্র, ইলেকট্রন স্থানান্তর। সে শ্বসনে সাহায্য করে। আর জীবের সবচাইতে বড় কাজটা হচ্ছে শ্বসন, কারণ তুমি শ্বাস না নিলে শক্তি তৈরি হইতো না। কোনোদিন শ্বাস নিলে শক্তি তৈরি হইতো? ওই যে শ্বসনের 38 এটিপি পড়ছো না তোমরা? এই শক্তি তো শ্বসনে হয়। আর এই শ্বসনটা কই ঘটে স্যার? শ্বসনের প্রথম বিক্রিয়াটার নাম কি? গ্লাইকোলাইসিস। এটা এই সাইটোপ্লাজমের মধ্যে হয়। আর বাকি 3টা বিক্রিয়া মাইটোকন্ড্রিয়াতে হয়। নাম শুনছো? ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়, নাম শুনছো না? তো আমাদের সবচেয়ে বড় বিক্রিয়া শ্বসন, আর শ্বসনের বিক্রিয়াটা হচ্ছে একটা কি বিক্রিয়া? অপচিতি, কারণ ওখানে গ্লুকোজটা ভাঙ্গিয়া ফেলে। তোমরা শুনছো না? গ্লুকোজ ভাঙ্গিয়া ফেলে ওখানে, এই কারণে এটা হচ্ছে অপচিতি। এবং শ্বসনের কয়টা ধাপ জানো তোমরা সবাই? এর মাধ্যমে সাইটোপ্লাজম হয় কোনটা, আর বাকি 3টা হয় কোথায়? কিন্তু গ্লাইকোলাইসিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারতেছো? সরি ভুল বলছি, গ্লাইকোলাইসিসটা গুরুত্বপূর্ণ, ক্রেবস চক্রটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই মানে সাইটোপ্লাজমের প্রশংসা করতে করতে সাইটোপ্লাজম আগাই দিছি আর কি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্রেবস চক্র, কারণ ওইটার মধ্যে সবচেয়ে বেশি শক্তি তৈরি হয়, 24 ইউনিট। আচ্ছা আর কি কাজে সহায়তা করে? উদ্ভিদের সালোক সংশ্লেষণ হয় না, ওই সালোক সংশ্লেষণ সহায়তা করে। এবং তোমরা জানো উদ্ভিদের সালোক সংশ্লেষণে সহায়তা করে এটা কোন খাবার তৈরি করে? আর এটা হচ্ছে জীবনের কি খাদ্য? প্রাথমিক খাদ্য, কারণ এটা দিয়ে তো আমরা সব খাবার শুরু করি, তাই না? তুমি যদি বলো আমি ডিম খাই, ডিম কই থেকে আসছে? মুরগি, মুরগি কি খেয়ে বড় হয়েছে? তোমরা পোকামাকড়, তো পোকামাকড় কি খেয়েছে? কোনো না কোনো ভাবে উদ্ভিদ দিয়ে খাইতেছে সবাই। তার মানে আমাদের প্রাথমিক খাদ্য কি? উদ্ভিদ থেকে আসে, সালোক সংশ্লেষণ। আমরা কেউই খাবার তৈরি করতে পারি না। আচ্ছা দেন সে প্রোটিনও তৈরি করতে পারে। আসলে সে প্রোটিন তৈরি করে, এটা ভুল কথা। ওর একটা অঙ্গাণু আছে, সাইটোপ্লাজমের অঙ্গাণু থাকে অনেকগুলা, রাইবোজোম, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর মধ্যে রাইবোজোম মূলত প্রোটিন তৈরি করে। তো যেহেতু ওই অঙ্গাণুগুলা তারই একটা অংশ, তাহলে আমি বলতে পারি অন্যান্যরা যেই কাজ করে সবাই ক্রেডিট ও পাবে। ধরো তোমরা সন্তানরা যদি ভালো রেজাল্ট করো, এটার ক্রেডিট কি বাবা মা পায় না? তোমরা যেমন বাবা মা পায়, এরকম আর। আচ্ছা সে আবার নিউক্লিক অ্যাসিড তৈরি করে। তোমরা নিউক্লিক অ্যাসিড চিনো, 2 প্রকার, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর রাইবোনিউক্লিক, এগুলো সে তৈরি করতে পারে। আবার ওর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়া লিপিড পরিপাকে। স্যার আমরা যখন মাইটোকন্ড্রিয়া পড়তে যাবো এগুলো আরো বিস্তারিত পড়া হবে। মাইটোকন্ড্রিয়া কি পরিপাকে সাহায্য করে? সে জীবনের স্পন্দন হিসেবে কাজ করে। এগুলো তো এমসিকিউতে আসবে না, জীবনের স্পন্দন হিসেবে কাজ করে। তোমরা এসএসসি যখন থাকতা তখন এগুলো চলে আসতো, বাট এগুলো এখন পরীক্ষা আসে, এরকম পরীক্ষাগুলো আসে না। যেটা আসে আমি এটা বোল্ড করে রাখছি, অর্থাৎ এগুলো যখন হালকা পড়বা, রিটার্ন যখন আসবে তুমি জীবনের স্পন্দন না, তুমি জীবনের হৃৎপিণ্ড হিসেবে কাজ করে দিয়ে আসে পারবা, তারা টেরো পাবে না। কথা বুঝতে পারতেছো? আসো বই থেকে দাগায় নাও, দাগায় চলে যাও। সাইটোপ্লাজমের কাজ এখানে একবার অগোছালভাবে দেওয়া আছে। তো ফার্স্টেই কাজ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে গঠনমূলক বা উপচিতি, 5 স্টার দাও। আর একটা দাও ধ্বংসাত্মক বা অপচিতি, নামগুলো মনে রেখে। অপচিতি আর উপচিতি বুঝছো? আচ্ছা এখন আসো। ওরে বাবা বায়োলজি পড়ানো খুব কষ্ট, বুঝছো? প্রচুর কথা বলা লাগে, পুরো 1 ঘন্টা 1 ঘন্টা ধরে চিল্লানো লাগে। এখন আমরা জানি জীবনের সবচেয়ে বড় কাজ কোনটা? শ্বসন। তো শ্বসনের প্রথম ধাপের নাম কি? গোল দাগ দাও, 5 স্টার দাও, গ্লাইকোলাইসিস।
আমাদের গ্লাইকোলাইসিস নিয়ে পড়া আছে, নবম অধ্যায়ে পড়বো আমরা এটা নিয়ে। তো এটা কোথায় হয় স্যার? সাইটোপ্লাজম। আর বাকিগুলো কই হয়? মাইটোকন্ড্রিয়া। এটা এখানে দেয় নাই, আমি তোমার বোঝার জন্য দিচ্ছি। আর সে অন্যান্য জিনিসগুলো তো ধারণ করে লাগবে না। দেন আর কি কি পয়েন্ট আছে? ওই যে 1 নম্বর পয়েন্ট গোল লাগবে, শ্বসন। তো শ্বসন একটা কি প্রক্রিয়া জানো? যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ আর ত্যাগ হয়, এটা জারণ বিক্রিয়া বলে, এগুলো জানো তোমরা। আচ্ছা, আর ওখানে দুইটি ভিতরে এটাও জানো তোমরা। এর মধ্যে শ্বসনে কোন ধাপটা সাইটোপ্লাজম হয়? গ্লাইকোলাইসিস। আর অন্যগুলো কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া দেখবে। আর এই গ্লাইকোলাইসিস একটা কি প্রক্রিয়া? উপস্থিতি না উপস্থিতি? তার মানে এটা মানে তৈরি করে না ভাঙে? আচ্ছা, তারপর আসো ওই যে 2 নম্বর পয়েন্ট জীবনের স্পন্দন, 3 নাম্বার 4 নাম্বার সবগুলো পয়েন্ট গোল দাগ দিয়ে ফেলো। দেখ তুমি ইচ্ছা করলে আবার দাগাইতে পারো, ইচ্ছা না করলে না দাগাইতে পারো। তবে যেটা দাগ দিবা, দাগ দাও শর্করা পাশে একটা স্টার দাও, প্রাথমিক খাদ্য শব্দ দাগ দাও। তাহলে জীবনের প্রাথমিক খাদ্য কোনটা? শর্করা। আর বাকিগুলা আর আরেকটা ওই প্রোটিন সংশ্লেষ শেষে দাগ দাও, প্রোটিন দাগ দাও, রাইবোজোমের পাশে স্টার দাও। তাহলে প্রোটিন কে তৈরি করে? এখন কঠিন লাগবে, বাট যখন রাইবোজোম নিয়ে পড়তে যাবো তখন দেখবো তোমার কাছে ইজি লাগবে, রাইবোজোম প্রোটিন তৈরি করে, মুখস্থ হয়ে যাবে অলরেডি। এই হচ্ছে আমাদের আজকে পড়া। প্রোটোপ্লাজমে পড়াইছি, সাইটোপ্লাজম পড়াইছি, দুটা পার্থক্য পড়ার দায়িত্ব কার স্যার? আপনাদের নিজে।